বন্যায় বিপর্যস্ত চট্টগ্রাম অঞ্চল, খেয়ে না খেয়ে পেকুয়ার বানভাসীরা। ত্রাণের আশায় কোমর পানিতে অপেক্ষা। এবার উত্তর ও পূর্বের 9 জেলায় বন্যার পূর্বাভাস। চলবি একদিন বিজি আইজ একেল পানি গরম মাঝে কিছু নাই, খুব কষ্টে আমরা আছি। বাইরে একটা মানুষ মানে একজন আছে মানে বাইরে চেক দেওয়ার জন্য আর কি। কোনো অনুদান কিছু আসে নাই, কিন্তু মানুষ অসম্ভব অসহায় বুঝছি। সিলেট সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে। নেত্রকোনা, শেরপুর, ময়মনসিংহ ইত্যাদি জেলার নিম্নাঞ্চলে, একই সাথে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম জেলার নিম্নাঞ্চলেও আগামী 2 দিন পানি বৃদ্ধি পেয়ে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি রয়েছে। রেকর্ড বৃষ্টিতে ঢাকায়ও জলজট, প্রধান সড়ক থেকে অলিগলিতে পানি, যানজট বাড়িয়েছে ভোগান্তি। পলিথিন ব্যবহার বন্ধ না হলে মিলবে না মুক্তি। জায়গা জায়গা গর্ত, হাঁটতে গেলে পড়ে জায়গা, সব জায়গায় পানি, পুরো ড্রেনে এই হাঁটু পর্যন্ত পানি। রিক্সা ভাড়া, সিএনজি ভাড়া দ্বিগুণ চেয়ে দ্বিগুণ হয়ে যাবে। 30 টাকা ভাড়া ছিল সম্ভবত, আমি 120 টাকা দিয়ে আসলাম। ড্রেনেজ ব্যবস্থাগুলো ঠিকমতো সঠিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে না। কনসার্ন ব্যক্তিবর্গ যারা, এরা তো মুখে অনেক বড় বড় কথা বলে। আজকের এই জলবদ্ধতা বা আজকে আমাদের মূল সমস্যাটা হয়ে গেছে পলিথিন। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ের সঙ্গে আছে আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জনগণ সঙ্গে থাকলে দেশকে এগিয়ে নিয়ে যাবে বিএনপি। রাজনৈতিক কথার চেয়ে কাজ করা জরুরি, বরিশালে প্রধানমন্ত্রী। বৃক্ষরোপণ উদ্বোধন, সেনামহড়া পরিদর্শন। যেখানে আত্মসমর্পণ করুক শেখ হাসিনাকে জেলে যেতে হবে। জুলাই হত্যায় 10 আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ দাখিল এ মাসেই। শাপলা হত্যাযজ্ঞ মামলার তদন্তও শেষ। মুজিব বর্ষে 4000 কোটি টাকা অপচয়ের অভিযোগ। নথি যাচাই বাছাই শেষে একাধিক মামলা করবে দুদক। মডেল মসজিদ তৈরিতে অনিয়ম তদন্ত হবে, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী। অপ্রয়োজনীয় সিজারিয়ান রোধের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর। সব উপজেলা হাসপাতাল হবে 101 শয্যার। বসানো হবে আধুনিক প্যাথোলজি ল্যাব। থাকবে 10 বেডের ডায়ালাইসিস সুবিধা। এবং বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে ডালাসে পৌঁছেছে ফ্রান্স। ইয়ামালকে নিয়ে সতর্ক থাকলেও সমীহ করছে না ফরাসিরা। হাই ভোল্টেজ ম্যাচের জন্য প্রস্তুত ডালাস স্টেডিয়াম। বানের জলে বিপর্যস্ত কক্সবাজারের নিচু এলাকা। কিছু কিছু জায়গা থেকে পানি নামতে শুরু করলেও পেকুয়ার পরিস্থিতি ভয়াবহ। ডুবে গেছে ঘরবাড়ি। খেয়ে না খেয়ে কোনো রকমে টিকে আছেন দুর্গতরা। সহায়তার আশায় কোমর পানিতে অপেক্ষায় অনেকে, তবে সে পর্যন্ত পৌঁছানো বড় চ্যালেঞ্জের। নৌকা নিয়ে ডুবে যাওয়া ঘরবাড়িতে গিয়ে ত্রাণ পৌঁছে দিচ্ছে পুলিশ। ওমর ফারুকের ক্যামেরায় বুলবুল রেজার রিপোর্ট। চারিদিকে বানের পানি, ডুবে গেছে ঘরবাড়ি। বাধ্য হয়ে কেউ আশ্রয় নিয়েছেন আত্মীয় স্বজনের বাড়িতে, কেউ বা আশ্রয় কেন্দ্রে। অনেকেই কোনো রকমে রয়েছেন তলিয়ে যাওয়া বাড়িঘরে। কোমর পানিতে দাঁড়িয়ে ত্রাণের অপেক্ষায় বানভাসী মানুষ। বৃষ্টি থেমে যাওয়ায় ধীরে ধীরে নামছে বন্যার পানি। তবে এই চিত্র কক্সবাজারের সব এলাকার নয়। পেকুয়ার সদর ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের হরিণাফাড়ি এখনো পানির নিচে। 1 সপ্তাহ ধরে ভীষণ দুর্ভোগে বানভাসীরা। এ অবস্থায় সোমবার ডুবে যাওয়া বাড়িঘর খুঁজে খুঁজে খাদ্য সামগ্রী বিতরণ শুরু করে পুলিশ। চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নাজিমুল হকের নেতৃত্বে পুলিশের একটি টিম হরিণাফাড়ি এলাকার বানভাসীদের মধ্যে শুকনো খাবার, বিশুদ্ধ পানিসহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করে। সঙ্গে ছিলেন কক্সবাজার জেলার এসপিও। সবাই বাইরে চলে গেছে দিকে, অনেক কষ্টের মধ্যে আছে সবাই। ইতারা গুড়া কারাফু আছে তো ইতারা মানে উয়ার উঠতে। বানভাসীরা জানান 7 দিন ধরে পানিবন্দী থাকলেও কোনো সহায়তা পাননি তারা। এই প্রথম ত্রাণ সামগ্রী দিয়েছে কেউ। 8 দিন থেকে পানিবন্দী থাকছি, কোনো সংস্থা আমাকে দেয় না। আজকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর মহোদয়ের উপলক্ষে আমরা জিনিস পেয়েছি। আজকে 8 দিন পর্যন্ত আমাদের কোনো খানা ব্যবস্থা মানে খুব কষ্টে আমরা আছি। সদর ইউনিয়নের 1.5 শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করে চট্টগ্রাম রেঞ্জ পুলিশ। প্রত্যন্ত এলাকার মানুষকে খাবার পৌঁছে দিতে সব ধরনের ব্যবস্থা নেয়ার কথা জানান কর্মকর্তারা। কক্সবাজারের সবচেয়ে নিম্ন অঞ্চল উপজেলা পেকুয়া, সব থেকে জলবদ্ধ, সব থেকে বেশি আবদ্ধ অবস্থায় আছে। কোস্টাল সাইডে প্রত্যেককেই খুঁজে খুঁজে উদ্ধার করা হয়েছে। তাদেরকে বিভিন্ন খাবারের ব্যবস্থা করা হয়েছে, আশ্রয় কেন্দ্র নিয়ে আসা হয়েছে। পেকুয়া উপজেলার কিছু নিচু এলাকায় জমে থাকা পানি নামতে আরও অন্তত 1 সপ্তাহ লাগবে, এমনটি বলছেন বন্যা দুর্গতরা। তারা এই অবস্থায় তাকিয়ে আছেন প্রশাসনের দিকে। এই মুহূর্তে তাদের অন্যতম চাহিদা শুকনো খাবার ও বিশুদ্ধ পানি।
বুলবুল রেজা, সময় সংবাদ, পেকুয়া, কক্সবাজার। বন্যায় বিপর্যস্ত চট্টগ্রামের কিছু এলাকা থেকে পানি নামতে শুরু করায় স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। এখনও পানিবন্দী বেশ কিছু এলাকা। পরিস্থিতির উন্নতি হলেও এখনও যোগাযোগ বিচ্ছিন্ন 3 পার্বত্য জেলা। দুর্গম এলাকায় দেওয়া হচ্ছে ত্রাণ সহায়তা। জুলাই জুড়েই ভারী বর্ষণের পূর্বাভাস আবহাওয়া অফিসের। আগামী 2 দিনে সিলেট, সুনামগঞ্জ ও উত্তরাঞ্চল সহ 9 জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। এদিকে বন্যা কবলিত 11টি জেলার সব স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করা হয়েছে। বন্যার পানি নামতে শুরু করলেও এখনও ডুবে আছে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া অংশ। শুধু সাতকানিয়া নয়, চট্টগ্রামের বাঁশখালী, চন্দনাইশের বেশিরভাগ এলাকার মানুষ পানিবন্দী। বাড়ির ভিতরে এতটুকু পানি, তবে কি অবস্থা জীবন যেমন 2 দিন আনাকারে আছে। কাজকর্ম করতে পারছে না, লোকটা কর্মীকে যেতে পারছে না। সোমবার সকালে দুর্গত এলাকায় বিমান বাহিনী ও সরকারের পক্ষ থেকে বিতরণ করা হয় ত্রাণ। এখানে সরকার যেমন তার মতো করে কাজ করছে, ঠিক তেমনি এখানকার সংসদ সদস্য ব্যক্তিগত উদ্যোগে কাজ করছে। চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা নিরসনে চলমান বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। আমার এই প্রজেক্টটা যখন আমরা পরিপূর্ণভাবে চালু করব, দেখবেন একদম আমরা 100% নিশ্চিত থাকেন জলাবদ্ধতা এই আমাদের চট্টগ্রাম শহরে থাকবে না। এদিকে সোমবার সকালে গুড়ি গুড়ি বৃষ্টি দেখা গেছে বান্দরবনে। তবে ভারী বর্ষণ না হওয়ায় কমতে শুরু করেছে নদ নদীর পানি। শহরের বেশিরভাগ এলাকা থেকে পানি নেমে গেলেও ক্ষতিগ্রস্ত মানুষের কাটেনি দুর্ভোগ। রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বেশিরভাগ ইউনিয়নে পানি নেমে গেছে। বেশ কিছু বাড়িঘর সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে অভ্যন্তরীণ ও গ্রামীণ সড়ক। এখন পরিষ্কার করছি, এখন যাইতেছি, তাও বাসায় পানি আছে। পাহাড়ি ডলে সুনামগঞ্জের তাহিরপুর বিশম্ভপুর সড়কের মোকামবাড়ির শক্তিয়ার খোলা অংশের 100 ও 300 মিটার সড়ক ডুবে গেছে। বিকল্প ব্যবস্থায় নৌকা দিয়ে পারাপার হচ্ছেন যাত্রীরা। এদিকে সোমবার ভোর থেকে টানা বৃষ্টিতে কুমিল্লায় সৃষ্ট জলাবদ্ধতায় নগরীর বিভিন্ন এইচএসসি পরীক্ষার কেন্দ্রে পৌঁছাতে দুর্ভোগে পড়েন পরীক্ষার্থীরা। ভারী বৃষ্টিতে সদর হাসপাতালের ওয়ার্ড প্লাবিত হয়। এদিকে জুলাই জুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আগামী 24 ঘন্টায় পার্বত্য অঞ্চলে বন্যা পরিস্থিতি উন্নতি এবং আগামী 2 দিন সিলেট, সুনামগঞ্জ ও উত্তরাঞ্চলের 9 জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। 16 তারিখ থেকে মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে পুনরায় বৃষ্টিপাতের তীব্রতা বৃদ্ধি পেতে পারে। সিলেট, সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে। নেত্রকোনা, শেরপুর, ময়মনসিংহ ইত্যাদি জেলার নিম্নাঞ্চলে, একই সাথে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম জেলার নিম্নাঞ্চলেও আগামী 2 দিন পানি বৃদ্ধি পেয়ে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি রয়েছে। বন্যা কবলিত 11টি জেলায় সব স্বাস্থ্যকর্মী ছুটি বাতিল করার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। সকল স্বাস্থ্যকর্মীদের বন্যা পীড়িত এলাকায় ছুটি বাতিল করা হয়েছে এবং সার্বক্ষণিকভাবে দিনে রাতে আমাদের স্বাস্থ্যকর্মীরা কাজ করতেছে। কাউকে সাপে কামড় দিলে দ্রুত হাসপাতালে নেয়ার ব্যবস্থা করতে সিভিল সার্জনদেরকে নির্দেশনা স্বাস্থ্যমন্ত্রীর। গত কয়েকদিনের অতিবর্ষণে। তানজিল হাসনাত, সময় সংবাদ। এদিকে রেকর্ড বৃষ্টিতে আজও রাজধানীতে কাটেনি জলাবদ্ধতা। মিরপুর, ধানমন্ডি, মতিঝিল সহ বিভিন্ন এলাকায় সড়কে জমেছে পানি। সঙ্গে যোগ হয়েছে তীব্র যানজটের ভোগান্তি। নগরীর জলাবদ্ধতাকে উত্তরাধিকার সূত্রে পাওয়া ভোগান্তি উল্লেখ করে ঢাকা দক্ষিণের প্রশাসক জানান, পলিথিন ব্যবহার বন্ধ না হলে মিলবে না জলজট থেকে মুক্তি। আষাঢ়ের বিদায় লগ্নে টানা বর্ষণে রাজধানীর নিচু এলাকায় জমেছে পানি। সোমবার সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে উজ্জীবিকার তাগিদে বের হওয়া নগরবাসীকে পড়তে হয় বিপাকে। প্রধান সড়ক থেকে অলিগলি সবখানেই থই থই পানি। ড্রেনের নোংরা ও বর্জ্য মিশ্রিত পানি মারিয়েই গন্তব্যে ছোটেন নগরবাসী। পরীক্ষা দিতে যাচ্ছি আজকে, ফিজ প্রথমত পরীক্ষা। সমস্যা তো হাঁটু পর্যন্ত জল। সর্বোচ্চ জন দুর্ভোগ আমরা পাইতেছি এখন বর্তমানে। পুরো ড্রেনে এই হাঁটু পর্যন্ত পানি উঠে গেছে, আসাই যাচ্ছে না। আজকে পরীক্ষাটা অফ রাখলে সবচেয়ে ভালো হতো। এই যে জলাবদ্ধতা মনে হচ্ছে, এই যে আমার পায়ের অবস্থা একটু দিকে খেয়াল করলে দেখতে পাবেন ভিজে গেছে টোটালি। জলাবদ্ধতায় ইঞ্জিনে পানি ঢুকে মাঝ রাস্তায় বিকল হয় বিভিন্ন যানবাহন। তাই জলজটের সঙ্গে যোগ হয় তীব্র যানজট। ওরে বাবা, 200-250 টাকা ভাড়া,
এবারটা ইয়র গাড়িতে গেলে 20 টাকা 50 টাকা ও কি করব বাবা পানি দাতুরি হন যাইতে মুগদা মতিঝিল থেকে এই জায়গায় 30 টাকা ভাড়া ছিল সম্ভবত, আমি 120 টাকা দিয়ে আসলাম। রিক্সা ভাড়া সিএনজি ভাড়া দ্বিগুণের চেয়ে দ্বিগুণ হয়ে যায়, 20 টাকার ভাড়া 50 টাকা 100 টাকা পর্যন্ত হয়ে যায়। এদিকে গুলশান লেকে ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত পানি প্রবাহের কারণে গুলশান লিংক রোডের শাহজাদপুরের 2 অংশে ভাঙন দেখা দিয়েছে। এক লেন দিয়ে যান চলাচলে পোহাতে হচ্ছে ভোগান্তি। প্রতি বর্ষায় এই জলাবদ্ধতা সমস্যার টেকসই সমাধানের কার্যকর উদ্যোগ দেখতে চান ঢাকাবাসী। ড্রেনেজ ব্যবস্থাগুলো ঠিকমতো সঠিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে না, দ্যাটস ওয়াই আমাদের এই জনগণের পথচারীদের এই জলাবদ্ধতার শিকার হতে হচ্ছে। ড্রেন সংস্কার করে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করে আমরা সাধারণ মানুষের হয়রানি থেকে আমরা যাতে মুক্তি পাই। কনসার্ন ব্যক্তিবর্গ যারা, এরা তো মুখে অনেক বড় বড় কথা বলে, এগুলো আদৌ এরা কি আসলে এরা যে দায়িত্বশীল চেয়ারে আছে কি না, এটা আমার কাছে বোধগম্য মনে হয়। রাজধানীর এই জলবন্দি দশার জন্য সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্টদের দুষছেন নগরবাসী। তাদের অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা আর দখল হওয়া খালের খেসারত দিচ্ছেন সাধারণ মানুষ। জলাবদ্ধতা উত্তরাধিকার সূত্রে পাওয়া দাবি করে ডিএসসিসি প্রশাসক বলেন, পলিথিন ব্যবহার বন্ধ না হলে জলাবদ্ধতা থেকে মুক্তি মিলবে না। পলিথিনটাকে আমরা যে কোনোভাবে হোক যদি আমরা বন্ধ করতে না পারি, তাহলে কোনোভাবেই আজকের এই জলাবদ্ধতা বা আজকে আমাদের মূল সমস্যাটা হয়ে গেছে পলিথিন, এইটার ব্যাপারে আমাদের একটা আন্দোলন করতে হবে। পরিবেশ মন্ত্রীকে বলবো যে এই বিষয়ে যাতে সরকার স্ট্রংলি কোনো পদক্ষেপ গ্রহণ করে। রাজধানীতে মৌসুমের সর্বোচ্চ 110 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। বিগত ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত ব্যবস্থাপনার কারণেই বন্যায় এত মানুষের প্রাণহানি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়ি যাওয়ার জন্য হাওরের মাঝখান দিয়ে রাস্তা করা হয়েছে, যা পানির প্রবাহ, পরিবেশ ও জীববৈচিত্র্যকে হুমকিতে ফেলেছে। প্রায় 10.5 লক্ষ লোক পানিবন্দী অবস্থায় রয়েছেন, দুর্গত অবস্থায় রয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রায় 52-53 জন লোক ইতিমধ্যে মারা গেছেন এই বন্যায়। এটা সম্পূর্ণরূপে অপরিকল্পিত ব্যবস্থাপনার কারণে হয়েছে। ফ্যাসিস্ট সরকার যারা জোর করে ক্ষমতায় ছিল 17 বছর, তারা শুধুমাত্র লুটপাটের জন্য, নিজের পকেট ভারী করার জন্য এই অপরিকল্পিত বিভিন্ন ধরনের কর্মসূচি তারা করেছেন, বিভিন্ন ধরনের স্থাপনা তারা করেছেন। যতদিন জনগণ সঙ্গে থাকবে ততদিন কোনো বাধা মানবে না বিএনপি, এগিয়ে নিয়ে যাবে দেশকে। বরিশালের গৌরনদীতে ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মত বিনিময়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে বৃক্ষরোপণ কর্মসূচিতে সরকার প্রধান বলেন, রাজনৈতিক বক্তব্যের চেয়ে দেশের জন্য কাজ করা জরুরি। জলাবদ্ধতা দূর করতে যত্রতত্র আবর্জনা না ফেলার আহ্বানও জানিয়েছেন তিনি। বরিশালের পথে পথে মানুষের ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারে আসার পর প্রথম বরিশাল সফরে গৌর নদীর বাটাজোরে নতুন খনন করা সারিকল বাটাজোর খাল পাড়ে গাছের চারা রোপণ করেন তারেক রহমান। পরে সমাবেত মানুষের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ রক্ষায় সরকার বৃক্ষরোপণ সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় পরিচ্ছন্নতা অভিযানে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। আসুন আমরা চেষ্টা করি যেখানে সেখানে আবর্জনা যেন আমরা না ফেলি। সারা পৃথিবীতেই আবহাওয়ার সমস্যা, কিন্তু বাংলাদেশে বেশি হচ্ছে। এই সমস্যাগুলো যদি আমাদেরকে সমাধান করতে হয় বা এই সমস্যার কষ্টটা যদি কমিয়ে আনতে হয়, আমাদেরকে সারা বিশ্বে অনেক গাছ লাগাতে হবে। সরকার প্রধান বলেন, রাজনৈতিক বক্তব্যের চেয়ে এখন দেশের জন্য কিছু করা জরুরি। আজকে আপনাদের সামনে আমি কোনো রাজনৈতিক বক্তব্য দিলাম না, কারণ রাজনৈতিক বক্তব্য থেকে নিজের দেশের জন্য ভালো কিছু করাটা অনেক 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 গুরুত্বপূর্ণ। এই গাছটা কিন্তু শিশু গাছ, আজকে শিশুর মতন, এটিকে বড় করতে হবে। কাজেই যারা যারা গাছের চারা রোপণ করবেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে, একটা সাইজে বড় না হওয়া পর্যন্ত দয়া করে গাছটিকে যে যতটুকু পারেন, যেভাবে পারেন গাছটিকে দয়া করে যত্ন করবেন। পরিবেশকে গুরুত্ব দিয়ে উন্নয়নকে এগিয়ে নিতে চায় বর্তমান সরকার।
পাশাপাশি রয়েছে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা। সে লক্ষ্যকে সামনে রেখে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি সরকার। কর্মসূচি বাস্তবায়নে যার যার অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে বাটাজোর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। বলেন, আগামী বছরের মধ্যে 41 লাখ পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছাবে সরকার। জনগণ যতদিন সঙ্গে থাকবে, বিএনপি ততদিন দেশকে এগিয়ে নিয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি। বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ। যতক্ষণ বিএনপির পাশে জনগণ থাকবে, বিএনপি কোনো বাধা মানবে না। বিএনপি দেশকে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এরপর বরিশাল সিটি কর্পোরেশনের 30 গোডাউন বদ্ধভূমি সংলগ্ন সাগরদী খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বলেন, মুক্তিযুদ্ধ এবং জুলাই অভ্যুত্থানের মতোই সব দলমতের মানুষকে একসঙ্গে পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এগিয়ে আসতে হবে। মুক্তিযুদ্ধ যখন হয়েছিল, দলমত নির্বিশেষে সকল মানুষ মিলে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ মিলে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম। সকল শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে এসে স্বৈরাচারকে এই দেশ থেকে হটিয়েছে। প্রত্যেকে আমাদের যার যতটুকু অবস্থান আছে আমরা চেষ্টা করব পরিবেশটা যাতে নষ্ট না হয়, পরিবেশটা যাতে সুন্দর থাকে, ভালো থাকে। এর আগে বরিশালের বাবুগঞ্জে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এ সময় প্রশিক্ষণরত সেনা সদস্যদের প্রশিক্ষণের খোঁজ দেন সরকার প্রধান। বাংলাদেশের মানুষ কিন্তু বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে নিয়ে সবসময় গর্ববোধ করে। বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে বাংলাদেশের মানুষ স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক হিসাবে বিবেচনা করে। ইমরুল হাসান, সময় সংবাদ, বরিশাল। বাংলাদেশ বা ভারত যেখানেই আত্মসমর্পণ করুক, দণ্ডিত শেখ হাসিনাকে জেলেই যেতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। দণ্ডপ্রাপ্ত আসামির বক্তব্য দেয়া নিয়ে কূটনৈতিক চ্যানেলে আলোচনা চলছে বলেও জানান তিনি। জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের দায়ে 2025 সালের 17 নভেম্বর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে প্রায় 2 বছর ভারতে অবস্থান করছেন তিনি। সম্প্রতি এক আন্তর্জাতিক গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে শেখ হাসিনার দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের বক্তব্য নিয়ে রাজনৈতিক মহলে চলছে নানা আলোচনা। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপচারিতায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা বাংলাদেশে বা অন্য যে কোনো স্থান থেকে আত্মসমর্পণ করুক না কেন, দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে তাকে জেলেই যেতে হবে। একজন দণ্ডপ্রাপ্ত আসামির রাজনৈতিক বক্তব্য সরকারের নীতি নির্ধারণে কোনো প্রভাব ফেলে না বলেও মন্তব্য করেন তিনি। একজন আসামি সে কোথায় আত্মসমর্পণ করবে, কিভাবে করবে, সেটা একেবারে ওনার ব্যাপার। সে বিদেশে বাংলাদেশের কোনো মিশনে আত্মসমর্পণ করুক বা বাংলাদেশে এসে আত্মসমর্পণ করুক, প্রক্রিয়া একই, ওনাকে জেলে যেতে হবে। একজন আসামি কি বক্তব্য দেয় সেটা বাংলাদেশ সরকারের আমলে নেওয়ার কথা না এবং নিবে না। শেখ হাসিনার বক্তব্য নিয়ে ভারত সরকারের কাছে বাংলাদেশ কোনো আনুষ্ঠানিক বার্তা দেবে কিনা এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বিষয়টি নিয়ে 2 দেশের মধ্যে কূটনৈতিক চ্যানেলে আলোচনা চলমান। সবকিছু তো স্টেটমেন্ট দিয়ে, ঘোষণা দিয়ে, আপনাদেরকে বিবৃতি দিয়ে বলার কিছু নাই। এটা ভারতের সাথে আমাদের যে চলমান কথাবার্তা হয়, ডায়ালগ হয়, আমাদের এক্সচেঞ্জ হয়, তখন সবসময় এই সাবজেক্ট থাকে আলোচনায়। পররাষ্ট্র এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ যে প্রক্রিয়া চলছে, সেই প্রক্রিয়া ইতিমধ্যে চলমান আছে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রশ্নে সরকার আইনগত ও কূটনৈতিক 2 প্রক্রিয়াতেই প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত রেখেছে বলে সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। কারণ শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। জুলাই হত্যা এবার বিচার শুরু হচ্ছে আমির হোসেন আমু, দীপুমণি সহ আওয়ামী লীগের 10 সাবেক মন্ত্রী এমপির। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ায় চলতি মাসেই ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিল করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। 21 জুলাই শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলার অভিযোগপত্র দাখিল করা হবে। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় সাবেক মন্ত্রী এমপিদের মধ্যে এখন পর্যন্ত শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও হাসানুল হক ইনুর বিচার শেষ হয়েছে। এর মধ্যে হাসিনা ও কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 10 বছরের সাজা হয়েছে হাসানুল হক ইনুর।
দীর্ঘ তদন্ত প্রক্রিয়া শেষে এবার সাবেক প্রভাবশালী 5 মন্ত্রী সহ আওয়ামী লীগ সরকারের অন্তত 10 জন এমপি মন্ত্রীর আনুষ্ঠানিক বিচার শুরু হতে যাচ্ছে। এরই মধ্যে তদন্ত প্রতিবেদন হাতে পেয়েই পর্যালোচনা শুরু করেছে প্রসিকিউশন। এ মাসেই ট্রাইব্যুনালে দাখিল করা হবে আনুষ্ঠানিক অভিযোগ। আসামিদের বিরুদ্ধে সুপিরিয়র রেসপন্সিবিলিটি বা ঊর্ধ্বতন নেতৃত্বের দায়ের অভিযোগ আনা হবে বলে জানিয়েছে চিফ প্রসিকিউটর। তদন্তের অগ্রগতি বলতে দেখেন, দল হিসেবে যখন একটা অর্গানাইজেশনকে যখন আপনি চার্জ করবেন, তখন এই অর্গানাইজেশনের শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো বিষয়ই কিন্তু তার আনতে হবে। একটি দুইটা ঘটনা না, অনেকগুলো ঘটনার সাথে হয়তো সম্পৃক্ততা আছে, সে কারণে এগুলো একটু সময়ের প্রয়োজন। শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় তদন্ত প্রতিবেদন পর্যালোচনা শেষে আগামী 21 জুলাই ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে বলে জানান চিফ প্রসিকিউটর। রিপোর্টটা যাচাই বাছাই করছি এবং সেটি দেখার পরে আমাদের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট আসবে। আমরা যদি দেখি ইনভেস্টিগেশন সব ঠিকঠাক আছে এবং ইনভেস্টিগেশনের যদি কোনো ত্রুটি বিচ্ছুতি না থাকে, তাহলে আমরা সেই রিপোর্ট গ্রহণ করব। সেটা 21 তারিখই হতে পারে। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের 6টি মামলার রায় হয়েছে, আর বিচারাধীন রয়েছে 24টি মামলা। শাহরিয়ার সৌমিক, সময় সংবাদ, ঢাকা। মুজিববর্ষে 4000 কোটি টাকা অপচয়ের অভিযোগের নথিপত্র হাতে পেয়েছে দুদক। যাচাই বাছাই শেষে হতে পারে একাধিক মামলা। এদিকে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মডেল মসজিদ তৈরিতে অনিয়মেরও তদন্ত করা হবে। মুজিববর্ষের কাউন্টডাউন যা চলবে। শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিব বর্ষ পালন ও সারা দেশে 10,000-এর বেশি মুরাল ভাস্কর্য নির্মাণ করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। দুদক বলছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহেনা সহ অন্যরা মুজিব বর্ষ পালনের নামে রাষ্ট্রের 4,000 কোটি টাকার ক্ষতি সাধন করেছেন। 2025 সালের এপ্রিলে অনুসন্ধানে নেমে নথিপত্র চেয়ে 64 জেলা প্রশাসক, বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে চিঠি দেয় দুদকের 7 সদস্যের অনুসন্ধানকারী দল। এরই মধ্যে বাংলাদেশ বেতারের সামনের মুরালের তথ্যসহ একাধিক নথিপত্র হাতে পেয়েছে সংস্থাটি। রাষ্ট্রীয় কোষাগার থেকে 4,000 কোটি টাকার বেশি অর্থ অপচয়ের অভিযোগে যে অনুসন্ধান চলমান রয়েছে, অনুসন্ধানকারী কর্মকর্তাগণ বিভিন্ন সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পত্র প্রেরণ করেছিলেন, অনেক জায়গা থেকে তথ্য পেয়েছেন। দুদক জানিয়েছে, অতি গুরুত্বপূর্ণ বিবেচনায় দুদকের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা BFIU ও CIDর সমন্বয়ে অনুসন্ধানী দল কাজ করছে। সাবেক প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যদের বিষয়গুলো যেহেতু এখানে জড়িত, সেজন্য বলা হচ্ছে যে এগুলো গুরুত্বপূর্ণ। এদিকে সংসদে এক এমপির প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মডেল মসজিদ তৈরিতে অনিয়মের তদন্ত করা হবে। মডেল মসজিদগুলোর সমস্ত প্রকল্প ব্যয় টোটাল কত ছিল, কতটা নাম্বার অফ মডেল মসজিদ হয়েছে, সমস্ত মসজিদ ওয়ারি সেটা তদন্ত পরিচালনা করার জন্য আমি আজকে মন্ত্রণালয়কে নির্দেশ দেব। মাননীয় স্পিকার, আওয়ামী লীগ আমলে মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতির অভিযোগেরও তদন্ত হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মেগা দুর্নীতির জন্য মেগা বাজেট করা হয়েছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে বিরোধী দল, এমন মন্তব্য করে ডাক্তার শফিকুর রহমান বলেছেন, গণভোটের রায় বাস্তবায়ন না করা জাতিসংঘে বিশ্বাসঘাতকতা। সংবিধান সংশোধন কমিটিতে কারো নাম না দিয়ে অধিবেশন থেকে ওয়াকআউটের পর গণমাধ্যমে কথা বলেন নেতারা। এ সময় চিফ হুইপ বলেন, সংবিধান নতুন করে লেখার সুযোগ নেই, আলোচনার দুয়ার সব সময় খোলা রয়েছে। যেহেতু জনগণের রায়কে সম্মান করা হচ্ছে না, তার প্রতিবাদে আমরা ওয়াকআউট করছি। 17 সদস্য বিশিষ্ট সংবিধান সংশোধন সম্পর্কিত কমিটির প্রস্তাব নিয়ে আলোচনা হয় সংসদের চলমান অধিবেশনে। এ সময় কমিটিতে দলের নাম না দিয়ে ওয়াকআউট করে বিরোধী দল। পরে সংবাদ সম্মেলন করেন বিরোধী দলীয় নেতা। তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করার অর্থ জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা। জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে বিরোধী দল। আপনি সংসদ মানবেন, সরকার মানবেন, জনগণের অভিপ্রায়ের এক অংশ মানবেন, আরেক অংশ মানবেন না। গণভোটকে অস্বীকার করবেন, বলবেন 51% মানুষ আমাদেরকে ভোট দিয়েছে, তো 68.6% মানুষ যে গণভোটে হ্যাঁ বলেছে। জনগণকে আমরা কথা দিয়েছি, গণভোটের রায় বাস্তবায়নের জন্য সংসদের ভিতরে আমরা লড়ে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন, আমরা লড়ে যাব এবং একই সাথে জনগণকে সাথে নিয়ে রাজপথে আমরা লড়ে যাব ইনশাআল্লাহ। এরপর সাংবাদিকদের ব্রিফিং করেন চিফ হুইপ। জানান, গণভোটের রায় উপেক্ষা করা হয়নি, সুযোগ নেই নতুন করে সংবিধান লেখার। সংবিধানের যে ধারাই আমি
সংশোধন করি না কেন, সেটাই সংস্কার। আমরা তো গণভোটের রায় যদি ধরেন এইটাই আমরা গণভোটের রায় এই কাজটা করবো, সেটা তো আমরা সংবিধানে আনবো, আলোচনা করি, কাজটা তো তাই। আমি যাই কিছু করি, গণভোটের রায় দিচ্ছি, আমি সংবিধান সংশোধন করবো না, পরিবর্তন করবো কেমনে বলেন দেখি? আমি জানতে চাই, এটা আপনাদের কাছেও জানতে চাই। আমরা তো নতুন করে তো সংবিধান লিখছি না। এসব মত বিরোধী নিষ্পত্তির জন্য আলোচনার দুয়ার সবসময় খোলা রয়েছে বলেও জানান চিফ হুইপ স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। অপ্রয়োজনীয় সিজারিয়ান রোধের ঘোষণা দিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। তিনি বলেন, প্রতিটি উপজেলা হাসপাতাল 101 শয্যা করে চলতি বছর স্থাপন করা হবে আধুনিক প্যাথোলজি ল্যাব। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে গুরুত্ব দেওয়া হয় প্রাথমিক স্বাস্থ্য সেবায়। নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ সহ নানান উদ্যোগ নেয় সরকার। চিকিৎসা সেবার পরিধি বাড়াতে এবার একগুচ্ছ নতুন নীতি নির্ধারণের ঘোষণা দিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। সোমবার সকালে রাজধানীতে ব্র্যাক ও লেগো ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, চলতি বছরে প্রতিটি উপজেলা হাসপাতালকে 101 শয্যা করা হচ্ছে, স্থাপন করা হবে আধুনিক প্যাথোলজিক্যাল ল্যাব। We are going to extend the kidney dialysis system. 50 bed in the district medical college hospital dialysis, 10 dialysis beds in the district hospital and 10 dialysis beds in the উপজেলা level hospital. মাঠ পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকার বিশেষ পদক্ষেপ নিচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, গ্রামীণ পর্যায়ে একসময় জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর যে সহজলভ্যতা ছিল তা আবার ফিরিয়ে আনা হবে। We are going to start a campaign after having the stock at the end of this month all over the country, family planning with Sukhi, Apon, condoms and other weapons used in the birth control. পরে তেজগাঁয়ের কেন্দ্রীয় ওষুধাগারে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কমে এসেছে হামের প্রকোপ। বর্তমানে যেসব মৃত্যু হচ্ছে সেগুলো জটিল নিউমোনিয়ার কারণে। হামের প্রকোপটা যে কমেছে, ইট হ্যাজ বিন অ্যারেস্টেড। 500,000 হাম তো সবসময় হতেই থাকে। জ্বর হয়, কাশি হয়, মায়েরা বাড়িতে ফালা রেখে 20 দিন খেতখেতা স্যাঁতস্যাঁতে বিছনা ফেলে রাখে, কাশি হচ্ছে খেয়াল করে না, যখন একেবারে লাংটা শেষ হয়ে যায় তখন হাসপাতালে আসে। এদিন নির্ভুল সিবিসি পরীক্ষা নিশ্চিত এবং উন্নত স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে একটি কোম্পানির পক্ষ থেকে 15টি সরকারি হাসপাতালে অত্যাধুনিক হেমাটোলজি মেশিন অনুদান দেওয়া হয়। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। মেডিকেল কলেজ হাসপাতালে 50 শয্যা, জেলা ও উপজেলা হাসপাতালে 10 শয্যার ডায়ালাইসিস সেন্টার নির্মাণ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন। সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি কথা জানান। অপরিকল্পিতভাবে যন্ত্রপাতি আমদানি করা হয়েছে, যা প্যাকেটবন্দি অবস্থায় এখন বাঙ্গারির দোকানে যাচ্ছে। অনেক জায়গায় এক্সরে মেশিন আনা হয়েছে, টেকনিশিয়ান নেই। ল্যাবরেটরি মেশিন আনা হয়েছে, ল্যাবরেটরি টেকনিশিয়ান নেই। এই অব্যবস্থাপনা আজকে আমাদের এই গণতান্ত্রিকভাবে দিনের বেলায় ভোটে নির্বাচিত সরকারের উপর এসে পৌঁছেছে। প্রত্যেকটা মেডিকেল কলেজ হাসপাতাল 50 শয্যা বিশিষ্ট ডায়ালাইসিস সেন্টার, প্রত্যেকটা জেলা সদর হাসপাতালে 10 শয্যা বিশিষ্ট ডায়ালাইসিস সেন্টার কিডনির, এবং প্রত্যেকটা উপজেলা সদরে মাননীয় স্পিকার 10 শয্যা বিশিষ্ট ডায়ালাইসিস সেন্টার আমরা নির্মাণ করতে যাচ্ছি। এবার বাণিজ্যের সংবাদ। নতুন ঋণ নিয়ে IMF এর সঙ্গে বৈঠকে সন্তোষজনক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। কর ব্যবস্থাপনা, পুঁজি বাজার শক্তিশালী করা সহ আর্থিক খাতে সরকারের নেওয়া সংস্কারের পদক্ষেপে সন্তোষ জানিয়েছে সংস্থাটি। তবে পে স্কেল বাস্তবায়ন নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান মন্ত্রী। প্রায় $4.5 বিলিয়ন ঋণ কর্মসূচি চালুর মিশন নিয়ে আলোচনার জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের 12 সদস্যের প্রতিনিধি দল এখন বাংলাদেশে। মিশন শুরুর দ্বিতীয় দিনে বেলা 11টার পর সচিবালয়ে IMF প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী। বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, সদ্য সমাপ্ত অর্থবছরে প্রথমবার রাজস্ব আদায় ছাড়িয়েছে 4,10,000 কোটি টাকা। কর প্রবৃদ্ধি ও আর্থিক খাতে সুশাসন ফেরাতে সরকারের পদক্ষেপে সন্তোষ জানিয়েছে IMF। তারপরও নতুন ঋণের ক্ষেত্রে সংস্থাটি যেসব শর্ত দিচ্ছে তা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে বলে জানান মন্ত্রী। এই পর্যন্ত যে অগ্রগতি হচ্ছে বাংলাদেশের অর্থনীতি, তারা এটাতে সন্তুষ্ট। সেটা আর্থিক খাতে যে সমস্যাগুলো আছে, শেয়ার বাজার, ক্যাপিটাল মার্কেটে যে বিষয়গুলো আছে,
এবং এমনকি ট্যাক্স জিডিপিতে যে আমরা 4,10,000 পার হয়ে গেছে, এটা প্রথমবারের মতো। বৈঠকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের পে স্কেল বাস্তবায়ন নিয়ে কোনো আলোচনা হয়নি। দ্বিতীয় ধাপে আলোচনার জন্য বাংলাদেশে আসবেন IMF এর ভাইস প্রেসিডেন্ট। তখন পে স্কেল নিয়ে আলোচনা হবে বলে জানান অর্থমন্ত্রী। আমি তো বলতেছি আজকে আলোচনাটা হয়েছে শুধুমাত্র কোন ভিত্তির উপর আমাদের প্রোগ্রামটা হবে। আমরা তো কোনো ডিটেলস আলোচনা যাই নাই, সুতরাং আমি তো আই ক্যানট কমেন্ট অন দ্যাট। ডিটেলস আলোচনা যখন যাব তখন এই বিষয়গুলো আসবে। অর্থনীতির স্থিতিশীলতা ও বৈদেশিক অর্থায়নের চাপ মোকাবেলায় ঋণের জন্য গত 9 জুন IMF-কে আনুষ্ঠানিকভাবে চিঠি দেন অর্থমন্ত্রী। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে শোক বইয়ে স্বাক্ষর করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। দুপুরে ঢাকার কাতার দূতাবাসে শোক বইয়ে স্বাক্ষর করেন তারা। রাষ্ট্রদূতের সঙ্গে শোক বিনিময় করে সরকারের বার্তা দেশটির কাছে পৌঁছে দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে গভীর শোক জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে লেখা চিঠিতে এই শোক প্রকাশ করেন তিনি। রেকর্ড বৃষ্টির পাশাপাশি মাছ ও লবণের ঘের রক্ষায় স্লুইস গেটগুলো বন্ধ রাখায় চট্টগ্রাম ও কক্সবাজারে দীর্ঘস্থায়ী হচ্ছে বন্যা জলাবদ্ধতা, এমন অভিযোগ তুলেছে খোদ পানি উন্নয়ন বোর্ড। তবে ব্যর্থতার জন্য উল্টো পানি উন্নয়ন বোর্ডকে দোষছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন পার্থ প্রতিম বিশ্বাস। সাগরে জোয়ারের পানি ঢুকতে না দেওয়ার পাশাপাশি বৃষ্টির পানি দ্রুত অপসারণে বাঁশখালীতে 85টি সুইচ গেট রয়েছে। স্বাভাবিক সময়ে জোয়ারের সুইচ গেট বন্ধ রাখা হয় যাতে সমুদ্রের লবণাক্ত পানি লোকালয়ে প্রবেশ করতে না পারে, আর ভাটার সময় গেট খুলে দেওয়া হয় যাতে উজানের বন্যার পানি ও বৃষ্টির পানি দ্রুত নদী হয়ে সাগরে চলে যেতে পারে। কিন্তু টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বন্যা সৃষ্টি হলে অনেক স্থানে মাছ চাষের সুবিধার্থে খাল ও নদীর ওপর নির্মিত অবৈধ বাঁধের কারণে বন্যার পানি সুইচ গেট পর্যন্ত পৌঁছাতেই পারেনি। ওরা মাছ খাওয়ার জন্য দীর্ঘদিন ধরে আমাদের এই সুইচ গেটগুলো খুলতেছে না। সুইচ গেট বন্ধ থাকার কারণে আজকে আমরা পানির মধ্যে বাঁচতেছি। মাছ ও লবণের ঘের বাঁচাতে সুইচ গেট বেআইনিভাবে বন্ধ রাখায় দক্ষিণ চট্টগ্রামে বন্যা পরিস্থিতি দীর্ঘস্থায়ী হয়েছে বলে অভিযোগ পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তার। এটা তারা নিজেরা ওখানে মাছ ধরার তাদের টেন্ডেন্সি ছিল। তারপরে আমরা প্রশাসনের হেল্প নিয়ে যেখানে যেখানে আমরা অভিযোগ পেয়েছি সেখানে গিয়ে আমরা এগুলো সব ভেঙে সবগুলো গেট ওপেন করা হয়েছে। সঠিক সময়ে সুইচ গেট খুলতে না পারার দায় পানি উন্নয়ন বোর্ডও এড়াতে পারে না। কোনো দুর্বৃত্তের কারণে যদি খুলতে না পারে এবং তারা যদি আইন শৃঙ্খলা রক্ষাকরণের সহায়তা না নেয় তাহলে ডেফিনেটলি পানি উন্নয়ন বোর্ড দায়ী তার জন্য। এখনো দক্ষিণ চট্টগ্রামের প্রায় 5 লাখ মানুষ পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। কক্সবাজারের রামু ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ির 500 পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছে বিজিবি। পাশাপাশি বন্যা দুর্গত 1,500 পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে ছাত্রদল। ভারী বৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত কক্সবাজারের সীমান্ত এলাকা এবং সদর অঞ্চলে সকালে ত্রাণ সহায়তা দেওয়া হয়। এদিকে কক্সবাজারে দিনব্যাপী বন্যার্তদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল উপহার সামগ্রী বিতরণ করেছেন। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে কক্সবাজার জেলা ছাত্রদলের নেতাকর্মীরা সদর উপজেলা, রামু উপজেলা এবং উখিয়ার 1500 পরিবারকে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করে। যতটুকু আমাদের সামর্থ্য আছে, সামর্থ্যের সবটুকু দিয়ে আমরা চেষ্টা করছি যেন সীমান্তেও আমরা কিছু ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখতে পারি এবং কক্সবাজার সদরেও কিছু ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখতে পারি। 20 বছরের যে দখলদারিত্ব এবং যে নদী নালা, খাল, বিল, নর্দমা, জলাশয়গুলো যে ভরাট করা হয়েছে, অবৈধ দখল করা হয়েছে, সেগুলো কিছুটা হলেও যেন মুক্ত করে। চুয়াডাঙ্গায় মালবাহী ট্রেনে কাটা পড়ে বাঘ প্রতিবন্ধী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সকালে আলমডাঙ্গার পশুহাট এলাকায় রেললাইনের পাশে অবস্থান করছিলেন বাঘ প্রতিবন্ধী ব্যক্তি। এ সময় একটি মালবাহী ট্রেন পৌঁছালে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় তার, তবে তাৎক্ষণিক নিহতের পরিচয় পাওয়া যায়নি।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 2 কেজি স্বর্ণসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সকালে দুবাই থেকে একটি ফ্লাইট বিমানবন্দরে অবতরণ করে। গোপন তথ্যের ভিত্তিতে ফ্লাইটটিতে তল্লাশি চালায় এনএসআই ও ডিজিএফআই। এক পর্যায়ে শাহিদুল আলম নামে এক যাত্রীর শরীরে তল্লাশি করে প্যান্টের বেল্টের ভেতর সেলাই করা অবস্থায় 2 কেজি স্বর্ণ উদ্ধার করা হয়। পরে আটক করা হয় অভিযুক্তকে। তার বাড়ি চট্টগ্রামের মিরসরাইয়ে। দ্বীপ জেলা ভোলায় গ্যাসের প্রাচুর্য থাকার পরও সময়োপযোগী পরিকল্পনার অভাবে গত 3 দশকে গড়ে ওঠেনি কাঙ্ক্ষিত শিল্প কারখানা। অলস পড়ে আছে প্রায় 2 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস। চাহিদার চেয়ে বেশি উৎপাদন ক্ষমতা নিয়ে ব্যবহারকারীর অপেক্ষায় বিতরণকারী প্রতিষ্ঠান। উৎপল দেবনাথের ছবিতে নাসির উদ্দিন লিটনের রিপোর্ট। 1995 সালে ভোলার শাহবাজপুর গ্যাস ক্ষেত্রের আবিষ্কার করে বাপেক্স, যেখানে মজুদ আছে প্রায় 2 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস। প্রায় 14 বছর পর 2009 সালে শুরু হয় সেই গ্যাসের বাণিজ্যিক উত্তোলন। বর্তমানে এই ক্ষেত্র থেকে দৈনিক উত্তোলন হচ্ছে 122 মিলিয়ন ঘনফুট। বিতরণকারী প্রতিষ্ঠান সুন্দরবন গ্যাস কোম্পানির মাধ্যমে 2টি বিদ্যুৎ কেন্দ্র, 7টি শিল্প কারখানা ও 2344টি আবাসিক সংযোগে সরবরাহ করা হচ্ছে 70 থেকে 75 মিলিয়ন ঘনফুট। উদ্বৃত্ত থাকছে প্রায় 50 মিলিয়ন ঘনফুট। শিল্প অঞ্চল সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে ভোলাতেই শিল্প পার্ক করার ঘোষণা দেন। আমরা এটাকে বাস্তবে রূপ দেওয়ার ব্যাপারে বলতে চাই, যাতে সরকার এটাকে বাস্তবায়িত করে। আজকে যে তারুণ্যের প্রতীক, তিনি এটাকে ফিল করেছেন, তাই বলেছে যে ভোলাতে ইকোনমিক্যাল এবং ইন্ডাস্ট্রিয়াল জোন হবে। তবে এই গ্যাস খুলনা বরিশাল নেয়ার নামে বিপুল পরিমাণ অর্থ অপচয় না করে ভোলাতেই শিল্পায়নের দাবি ব্যবসায়ী নেতার। গ্যাসের মূল্য নির্ধারণ করেন, তারা হিসাব করে দেখেছেন যে এই বিপুল অঙ্ক দাম না বাড়ে আমরা যে এখানে গ্যাস দেওয়াতে গ্যাসের অঞ্চল করাতে, এতে দেশ অনেক বেশি উপকৃত হবে। জমি দেওয়া থেকে শুরু করে যে বিষয়গুলি আছে, এই বিষয়গুলি আমরা সরকারি সিদ্ধান্ত পাওয়া মাত্র আমরা এই বিষয়টি নিয়ে যথাসাধ্য দ্রুত কাজ করতে পারব। গ্যাস সম্পদকে ঘিরে ভোলার উন্নয়নের স্বপ্ন দীর্ঘদিনের। তাই এই গ্যাসকে শুধু উত্তোলনের মধ্যে সীমাবদ্ধ না রেখে সরকার গড়ে তুলবে শিল্প, বাড়বে দেশি বিদেশি বিনিয়োগ, সৃষ্টি হবে কর্মসংস্থানের, এমন প্রত্যাশাই ভোলার মানুষের। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। এই ছিল রাত 11টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী আইরিন আয়াত। ধন্যবাদ রুদ্র আপনাকে। সময় সংবাদ নিয়ে ফিরছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের। প্রবত্তা তেঁতুলিয়া নদীর অব্যাহত ভাঙনে মানচিত্র থেকে বিলীনের পথে পটুয়াখালীর কয়েকটি গ্রাম। জমি ও ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব বাসিন্দারা। সহায়তা নয়, বরং টেকসই বেড়ি বাঁধ নির্মাণের দাবি তাদের। স্থায়ী বাঁধ নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। মোহাম্মদ মনির হোসেন বাদলের পাঠানো তথ্য এবং সুজন দামের ছবি নিয়ে থাকছে রিপোর্ট। ভাঙতে ভাঙতে বাড়িঘরের কিনারায় নদী, সড়কের বেশিরভাগই বিলীন, মসজিদ, বাজার, গাছপালা ঝুঁকিতে। পটুয়াখালীর 10 মিনিট তেঁতুলিয়া নদীর অরক্ষিত বেড়িবাঁধ ভেঙে কাজিরহান্দা, হাজিরহাট, ধনধনিয়া, গোলখালী ও বাঁশবাড়িয়া গ্রামের কয়েক হাজার মানুষের বাড়িঘর প্রতি বছর ভাঙনের কবলে পড়ে। গত কয়েকদিনে নতুন করে ঘরবাড়ি, ফসলের ক্ষেত, গাছপালা সব হারিয়ে নিঃস্ব শত শত পরিবার। চিরতরে অনেকের মুছে গেছে ভিটামাটি। ত্রাণ বা আশ্বাস নয়, স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি তাদের। ব্লকের ব্যবস্থা করা হোক, ভাঙ্গনটা হিরাক, জানমাল আমরা রক্ষা পাই। হাজার হাজার একর সম্পত্তি এখানে নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। আমরা এনে টেকসই বেড়িবাঁধ চাই। ভাঙন রোধে শিগগিরই স্থায়ীভাবে বাঁধ নির্মাণের পরিকল্পনার কথা জানান পানি উন্নয়ন বোর্ড ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী। বিস্তীর্ণ এলাকা জুড়ে ভাঙতেছে, তো আমরা ওই এলাকায় একটা প্রকল্প গ্রহণের জন্য ইতিমধ্যে সমীক্ষা আমাদের কার্যক্রম চলমান রয়েছে। সমীক্ষার প্রতিবেদন প্রাপ্তির পরে প্রতিবেদনের সুপারিশ আলোকে আমরা একটা প্রকল্প প্রণয়ন করব এবং প্রকল্পটি অনুমোদন পাওয়ার পরে উক্ত এলাকায় কাজ বাস্তবায়ন করা সম্ভব হবে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট মন্ত্রীদের সাথে কথা হয়েছে যে এখানে এই নদীর নৌপথটা সচল রাখা, সেই ক্ষেত্রে যেন তারা ড্রেজিং করার মধ্যে দিয়ে কিছুটা ভাঙন প্রতিরোধ করে। পাশাপাশি পানি উন্নয়ন বোর্ড এবং পানি সম্পদ মন্ত্রণালয় যে ধরনের টেকসই বেড়িবাঁধ প্রকল্প নিয়ে থাকে, সেই বিষয়টি আমরা বাস্তবায়ন করার চেষ্টা করছি। জেলায় মোট 1300 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে আংশিক ক্ষতিগ্রস্ত 25 কিলোমিটার ও 6 কিলোমিটার পুরো ক্ষতিগ্রস্ত। সময় সংবাদ, পটুয়াখালী।
অন্য প্রসঙ্গ, টানা এক সপ্তাহের বেশি সময় ধরে চলা বৃষ্টিতে জলমগ্ন পটুয়াখালীর বিস্তীর্ণ ফসলি জমি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আমন ধানের বীজতলা। পানিতে তলিয়ে নষ্ট হয়ে গেছে সদ্য তৈরি করা বীজতলার প্রায় পুরোটাই। মৌসুমের শুরুতে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন কৃষক। অনেক জমি অনাবাদি থেকে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তকি প্যাদার ক্যামেরা শিকদার জাবির হোসেনের রিপোর্টে বিস্তারিত। টানা এক সপ্তাহের বেশি সময় ধরে চলা বৃষ্টিতে পানির নিচে পটুয়াখালীর বিস্তীর্ণ ফসলি মাঠ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমন ধানের বীজতলায়। অনেক জায়গায় পচে নষ্ট হয়ে গেছে সদ্য গজানো চারা। এর মধ্যে বেশি ক্ষতির শিকার হয়েছেন জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা রাঙ্গাবালির কৃষক। সরকারের দাবি এই ধানটা তেলে আমি বীজ করতে পারবো, কেনার মতন তৌফিক নেই আমার। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে চলতি আমন মৌসুমে পটুয়াখালীতে ২৫০০ হেক্টর জমিতে বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে ১৭০ হেক্টর জমিতে বীজতলা তৈরি হয়েছিল, কিন্তু সেই বীজতলার প্রায় পুরোটাই নষ্ট হয়ে গেছে। নতুন করে বীজতলা তৈরি করতে বাধ্য হচ্ছেন কৃষকেরা। এতে যেমন আবাদ পিছিয়ে যাবে, তেমনি বাড়বে উৎপাদন খরচও। তবে ক্ষয়ক্ষতি নিরূপণ করে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেয়া হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ। জলাবদ্ধতা নিরসনের জন্য আমাদের উপজেলাতে স্লুইস গেট নিয়ন্ত্রণ কমিটি গঠন করা হয়েছে। আমরা ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছি। চলতি মৌসুমে জেলায় প্রায় ১,৯০,০০০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। জানাবো দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া হামলা পাল্টা হামলার রণক্ষেত্রে পরিণত গোটা মধ্যপ্রাচ্য। ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় আঘাত হানার দাবি করেছে মার্কিন সেনারা। জবাবে জর্ডান, বাহরাইন, কুয়েত, কাতার ও ওমানে থাকা মার্কিন বিমান ও নৌ ঘাঁটিতে হামলার দাবি করেছে তেহরান। ইরানের ওপর একের পর এক বিমান ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর দাবি, হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতেই তেহরানের সামরিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় রাডার সাইট এবং ড্রোন ও ক্ষেপণাস্ত্র ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। প্রথমবারের মতো ইরানে আত্মঘাতী নৌ ড্রোন ব্যবহার করার দাবিও করেছে ওয়াশিংটন। হামলার পর বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী বন্দর আব্বাস, সিরিক ও মাশাহের সহ বেশ কয়েকটি এলাকা। হামলায় ইরানের টেলিযোগাযোগ ও বিদ্যুৎ বিভাগের কর্মীসহ বেশ কয়েকজন হতাহত হওয়ার খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের এই আগ্রাসনের জবাবে মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে নজিরবিহীন পাল্টা প্রতিরোধ হামলা চালিয়েছে রেভলিউশনারি গার্ড বাহিনী। জর্ডান, বাহরাইন, কুয়েত, কাতার এবং ওমানে থাকা মার্কিন বিমান ও নৌঘাঁটি লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে তেহরান। এর আগে এক বিবৃতিতে মার্কিন হামলার তীব্র নিন্দা জানায় ইরান। তেহরানের অভিযোগ, মাত্র ২৫ দিন আগে হওয়া দুই দেশের দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক লঙ্ঘন করে জাতিসংঘ সনদের পরিপন্থী কাজ করেছে ট্রাম্প প্রশাসন। পাল্টাপাল্টি তীব্র সংঘাতের মাঝেই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে শুরু হয়েছে মনস্তাত্ত্বিক লড়াই। ওয়াশিংটন সাফ জানিয়েছে, বৈশ্বিক বাণিজ্যের এই গুরুত্বপূর্ণ জলপথ কোনোভাবেই ইরানের নিয়ন্ত্রণে নেই এবং থাকবে না। তবে মার্কিন দাবিকে প্রত্যাখ্যান করে ইরান জানিয়েছে, হরমুজ পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। হরমুজ প্রণালীর উপর নির্ভরতা কমাতে নতুন জ্বালানি করিডোর গড়ে তুলতে যাচ্ছে ইরাক, সিরিয়া ও যুক্তরাষ্ট্র। ৪ দশকের বেশি সময় বন্ধ থাকা কিরকুক বানিয়াস তেল পাইপলাইন পুনরায় চালুর পরিকল্পনা এখন শেষ পর্যায়ে। আগামী সপ্তাহে আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। ইরাকের জ্যেষ্ঠ কর্মকর্তা ও আঞ্চলিক সূত্রের বরাতে এই তথ্য প্রকাশ করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই। বিশ্লেষকদের মতে এটি শুধু জ্বালানি নয়, মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতেও বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। মধ্যপ্রাচ্যের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় নতুন সমীকরণ তৈরি করতে যাচ্ছে ইরাক, সিরিয়া ও যুক্তরাষ্ট্র। ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজ প্রণালীর উপর নির্ভরতা কমাতে ইরাকের কিরকুক থেকে সিরিয়ার ভূমধ্যসাগরীয় উপকূলীয় শহর বানিয়াস পর্যন্ত প্রায় ৫০০ মাইল দীর্ঘ ঐতিহাসিক তেল পাইপলাইন পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে এই ৩ দেশ। ইরাকের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা ও আঞ্চলিক সূত্রের বরাতে এমনটাই জানিয়েছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই।
প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে অচল থাকা কিরকুক টু বানিয়াস পাইপলাইন আবার চালুর বিষয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামী সপ্তাহে ওয়াশিংটনে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জায়েদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকে এ সংক্রান্ত চুক্তি বা আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলেও জানিয়েছে সংবাদ মাধ্যমটি। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সিরিয়া ও ইরাক বিষয়ক বিশেষ দূত টম ব্যারাক চুক্তির বিভিন্ন দিক চূড়ান্ত করতে কাজ করছেন। 1952 সালে নির্মিত এই পাইপলাইন দিয়ে প্রতিদিন প্রায় 3 লাখ ব্যারেল তেল পরিবহন করা হতো। তবে ইরান ইরাক যুদ্ধের সময় সিরিয়া ইরানের পক্ষ নেয় 80-র দশকে এটি বন্ধ করে দেয় বাগদাদ। পরে 2003 সালে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের সময় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পাইপলাইনটি কার্যত অচল হয়ে পড়ে। ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাতের পর হরমুজ প্রণালীতে তেহরানের প্রভাব আরও জোরালো হওয়ায় বিকল্প রপ্তানির পথ খুঁজতে তৎপর হয় ইরাক। যুদ্ধের সময় ট্রাকে করে সীমিত পরিমাণ তেল সিরিয়ায় পাঠানো হলেও তা চাহিদা পূরণে যথেষ্ট ছিল না। তাই পুরনো এই পাইপলাইন কার্যকর করাকেই দীর্ঘমেয়াদী সমাধান হিসেবে দেখছে বাগদাদ। তবে সংস্কার শেষে এটি চালু হতে 2 থেকে 3 বছর সময় লাগতে পারে। বিশ্লেষকদের মতে এই প্রকল্প কেবল জ্বালানি পরিবহনের উদ্যোগ নয়, বরং ইরানের হরমুজ নিয়ন্ত্রণের বিকল্প গড়ে তোলা এবং সিরিয়াকে নতুন আঞ্চলিক অর্থনৈতিক ব্যবস্থায় যুক্ত করারও কৌশল। এই উদ্যোগ বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যের জ্বালানি ও কূটনৈতিক ভারসাম্যে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে বলেও মত তাদের। নাসরিন রুমি, সময় সংবাদ। ফিফা বিশ্বকাপের খবর। সেমিফাইনালে ফ্রান্স স্পেনের দ্বৈরথের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে ডালাস স্টেডিয়ামে। এমবাপে ইয়ামালদের মাঠে নামার আগে পরিবর্তন করা হয়েছে স্টেডিয়ামের ঘাস। শুধু মাঠ নয়, গ্যালারি, ড্রেসিং রুম এবং জিম ঘষে মেজে সেমিফাইনালের জন্য প্রস্তুত করছে ডালাস স্টেডিয়ামের প্রধান ইভেন্ট প্রোডাকশন। বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে দামি সেমিফাইনাল হতে যাচ্ছে ফ্রান্স ও স্পেনের ম্যাচ। দুই দলের ফুটবলারদের বর্তমান বাজার মূল্য হিসেবেই এমন দাবি করা হচ্ছে। দর্শকদের আগ্রহের তুঙ্গে রয়েছে এই সেমিফাইনাল। আর এই ম্যাচ আয়োজিত হতে যাচ্ছে টেক্সাসের ডালাস স্টেডিয়ামে। এর আগেও গুরুত্বপূর্ণ ম্যাচ আয়োজনের রেকর্ড আছে স্টেডিয়ামটির। 2011 সালে কনকাকাফ গোল্ড কাপ ফাইনাল আয়োজিত হয়েছিল এই মাঠেই। মূলত এনএফএল এর দল ডালাস কাউবয়ের ঘরের মাঠ এই স্টেডিয়ামটি। ফুটবল ম্যাচ ছাড়াও কনসার্টও হয়ে থাকে এখানে। ব্যস্ততম স্টেডিয়ামে খুব অল্প সময়ের মধ্যেই সেমিফাইনালের জন্য প্রস্তুত করতে কঠোর পরিশ্রম করছেন মাঠ কর্মীরা। সেমির আগে মাঠে গজানো হচ্ছে নতুন ঘাস। প্রাকৃতিকভাবে ঘাসগুলো দ্রুত বৃদ্ধি করতে ব্যবহার করা হচ্ছে ইউভি লাইট। সেই সঙ্গে নিখুঁতভাবে কাটা হচ্ছে ঘাস, যেন মাঠে স্বাভাবিক থাকে বলের গতিপথ। আমরা এখানে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট আয়োজন করছি। এখানে যারা খেলবেন তারা বিশ্বের সেরা খেলোয়াড়। তাদের জন্য সেরা মাঠ সরবরাহ করতে চাই। শুধু সবুজ ঘাস থাকলেই হবে না, আমাদের এটাও নিশ্চিত করতে হবে যে মাঠগুলো খেলার উপযোগী হয়, যেভাবে এই শীর্ষ স্তরের খেলোয়াড়রা খেলতে অভ্যস্ত। আর এর পেছনেই বছরের পর বছর ধরে গবেষণা এবং কঠোর পরিশ্রম করা হয়েছে। শুধু মাঠের প্রস্তুতিতেই থেমে নেই, গ্যালারিতেও পর্যবেক্ষণ করা হচ্ছে সিটগুলো। শেষ সময় চেক করা হচ্ছে সব সিট। এমবাপ্পে ইয়ামালদের জন্য ড্রেসিং রুম নতুন করে সাজানো হয়েছে। লাগানো হয়েছে দু দলের জাতীয় দলের পতাকার স্টিকার। ফ্রান্সের গতি আর স্পেনের কৌশলময় ফুটবল দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরাও। তার জন্য দিতে হবে চড়া মূল্য। হাই ভোল্টেজ এই ম্যাচের টিকিটের দাম আকাশচুম্বী। সর্বনিম্ন টিকিটের দাম ঠেকেছে $930, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 1,15,000 টাকা। সেমির আগে ডালাস স্টেডিয়ামে রাউন্ড অফ 16-এর ম্যাচ খেলেছে স্পেন, যেখানে লা রোহারা হারিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালকে। আর এবারের টুর্নামেন্টে প্রথমবারের মতো ডালাস স্টেডিয়ামে খেলতে নামবে ফ্রান্স। জিহাদ আল হাসান, সময় সংবাদ। বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মহারণে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি ফ্রান্স ও স্পেন। হাই ভোল্টেজ ম্যাচের আগে জমে উঠেছে দুই দলের কথার লড়াই। স্প্যানিশ আক্রমণ ভাগ আর উইঙ্গার লামিনে ইয়ামালকে নিয়ে সতর্ক ফরাসি শিবির। যদিও স্প্যানিশদের সমীহ করছে না দেশমের দল। বিশ্বকাপ মানেই টান টান উত্তেজনা, আর সেখানে সেমিফাইনাল হলে তো কথাই নেই। মঙ্গলবার প্রথম সেমিফাইনালের হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি ফ্রান্স এবং স্পেন। গত ইউরোর সেমিফাইনাল কিংবা নেশনস লিগ, সাম্প্রতিক অতীতে স্প্যানিশদের কাছে বারবার হোঁচট খেয়েছে ফরাসিরা। তবে এবার আর ইতিহাসের পুনরাবৃত্তি চায় না 2018-র বিশ্ব চ্যাম্পিয়নরা।
স্পেনকে নিয়ে ফুটবল বিশ্বে যত আলোচনাই হোক না কেন সেসবের প্রবেশাধিকার নেই ফ্রেঞ্চ ড্রেসিং রুমে। প্রতিপক্ষ শক্তিশালী হলেও মাঠে নিজেদের সেরাটা দিয়েই জয় তুলে নেয়া তাদের মূল লক্ষ্য। সত্যি বলতে বাইরে কি বলা হচ্ছে তা আমরা মোটেও শুনছি না। কাউকে ভয় পাওয়ার কিছু নেই। টুর্নামেন্টের শুরু থেকে আমরা যেভাবে বিনয়ী থেকেছি এখনও সেভাবেই মাটিতে পা রাখতে হবে। বিশেষ করে প্রতিযোগিতার এই পর্যায়ে এসে কোনো ফাঁদে পা দেয়া যাবে না। চলতি বিশ্বকাপে স্পেনের রক্ষণভাগ যেমন ইস্পাত কঠিন, তেমনি আক্রমণ ভাগে প্রতিপক্ষের ত্রাস হয়ে উঠেছেন উইঙ্গার লামিনে ইয়ামাল। স্প্যানিশ এই ফরওয়ার্ডকে বোতলবন্দি করাই এখন ফ্রান্সের ডিফেন্ডারদের বড় চ্যালেঞ্জ। সঙ্গে আছেন ওয়েরজাবাল আর মেরিনোরা। তবে উপামেকানো এবং সালিবাদের নিয়ে গড়া ফরাসি রক্ষণভাগ বেশ জমাট। আমরা কিভাবে ডিফেন্ড করব? অবশ্যই ভালোভাবে করব। আমরা আমাদের সেরাটা উজাড় করে দেব। ইয়ামাল খুবই ভালো একজন ফুটবলার। এই বিশ্বকাপেও সে বারবার প্রমাণ করেছে। তবে আমরা দল, বিশেষ করে আমাদের রক্ষণভাগের মান খুবই ভালো। ভয় নয়, বরং প্রতিপক্ষের শক্তির প্রতি সম্মান রেখেই মাঠে নামতে চায় ফ্রান্স। গত 7 বিশ্বকাপের 4টিতেই ফাইনাল খেলেছে ফরাসিরা। এবার লক্ষ্য 5ম ফাইনাল। কিন্তু তার আগে স্প্যানিশ দুর্গ ভাঙার মহাকঠিন পরীক্ষা দিতে হবে এমবাপে ডেমবেলেদের। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। বিশ্বকাপের সেমিফাইনালে চমক দেখাতে পারেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি। নকআউট পর্বে চোখ ধাঁধানো পারফরমেন্স না দেখাতে পারলেও সেরাটা রেখে দিয়েছেন শেষ 2 ম্যাচের জন্য। আটলান্টা ইংল্যান্ডের বিপক্ষে একাদশে আসতে পারে 3 পরিবর্তন। তবে ইংল্যান্ডের ইস্পাত কঠিন রক্ষণ ভাগ পেরোতে বেশ ঘাম ঝরাতে হবে মেসিদের। যুক্তরাষ্ট্র থেকে সেই বিশ্লেষণ করেছেন এসএম ইকবাল। ব্যাক টু ব্যাক বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা, কিন্তু যেই পারফরমেন্সের মধ্য দিয়ে লিওনেল মেসিরা শীর্ষ 4-এ জায়গা করে নিয়েছেন, তাতে কি সন্তুষ্ট হতে পেরেছেন আর্জেন্টাইন ফুটবল ভক্তরা? বোধ হয় না। আসলে কি আর্জেন্টিনা পারফরমেন্সের দিক দিয়ে এমন একটা দল, নাকি এটা স্ট্র্যাটেজিক্যাল একটা কারণ? বিষয় দুটোই হতে পারে। প্রথমত, আর্জেন্টিনা এখন পর্যন্ত যেই ম্যাচগুলো খেলেছে, গ্রুপ পর্ব, দেন নকআউট পর্ব, রাইট ব্যাক পজিশন আর একটা হচ্ছে লেফট ব্যাক পজিশনে, এই দুটো জায়গায় আর্জেন্টিনার দুর্বলতাটা কিন্তু একেবারে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে উঠেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আর্জেন্টিনা দলে কি উইং এ খেলার মতো, রাইট উইং বা লেফট উইং এ খেলার মতো কি পর্যাপ্ত রসদ নাই, উইঙ্গার নাই? লিওনেল স্ক্যালোনি সেই অস্ত্রগুলো ব্যবহার না করে তার যে পুরনো অস্ত্র, যে বা পুরনো স্ট্র্যাটেজিতেই একদম কপি বুক যেটা শুরু থেকে খেলে আসছে, সেই একই কৌশলে কেন খেলে আসছে? ওই যে শুরুতে একটা কথা বলছিলাম যে এইটা যদি হয় পরিকল্পনার অংশ, তাহলে হয়তো আর্জেন্টাইন ফুটবল ভক্ত বা আর্জেন্টিনার জন্য নিশ্চিতভাবেই দুর্দান্ত কিছু অপেক্ষা করছে। আমরা যদি গেল বিশ্বকাপেও যদি দেখে থাকি যে দুর্দান্ত একটা মাস্টার স্ট্রোক তিনি খেলেছিলেন ফাইনালে, স্পেশালি আনহেল ডি মারিয়াকে রাইট থেকে সরিয়ে লেফট উইং এ তিনি যখন খেলিয়েছিলেন, একেবারে তিনি কিন্তু মোটা দাগে বলা যায় ফ্রান্সকে তিনি একাই ছিঁড়ে ফেলেছিলেন। এবারের বিশ্বকাপে যদি বলি ঠিক একই কপিবুক স্টাইলে লিওনেল স্ক্যালোনি চলছেন, তবে তিনি মাস্টার মাইন্ড। তিনি প্রতিপক্ষের শক্তিমত্তা বা মেধা যাচাই করে সবসময় কৌশল সেট করে থাকেন। যে স্কোয়াডটা কানসাসে অর্থাৎ সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে খেলেছে, সেখান থেকে অন্তত 3টি পরিবর্তন আসতে পারে। ইংল্যান্ড দুর্দান্ত একটা দল, জুড বেলিংহাম, হ্যারি কেইন, এই দুটো ফুটবলার এবারে বিশ্বকাপে 12 গোল তারা করেছেন। তাদের আটকে রাখার জন্য আর্জেন্টিনার ডিফেন্সকে কিন্তু যথেষ্টই ঘাম ঝরাতে হবে এবং পরীক্ষা দিতে হবে। যুক্তরাষ্ট্র থেকে এসএম ইকবাল, সময় সংবাদ। বিশ্বকাপের লড়াই শুধু ফুটবল মাঠেই নয়, পৌঁছে গেছে এয়ারলাইন্সের সামাজিক যোগাযোগ মাধ্যমেও। বাজিতে হেরে একদিনের জন্য নিজেদের ইনস্টাগ্রাম লোগো বদলে ব্রিটিশ এয়ারওয়েজের লোগো ব্যবহার করেছে নরওয়েজিয়ান এয়ার। ঘোষণা করেছে বিশেষ ফ্ল্যাশ সেলেরও। ফুটবল বিশ্বকাপের উত্তাপ এবার ছড়িয়েছে আকাশপথেও। মাঠের লড়াই ঘিরে বন্ধুত্বপূর্ণ এক বাজিতে হেরে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে নিজেদের লোগো বদলে ব্রিটিশ এয়ারওয়েজের লোগো ব্যবহার করেছে নরওয়েজিয়ান এয়ার। ঘটনার শুরু 8 জুলাই। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড ও নরওয়ের ম্যাচকে সামনে রেখে ব্রিটিশ এয়ারওয়েজকে চ্যালেঞ্জ ছুড়ে দেয় নরওয়েজিয়ান এয়ার। শর্ত ছিল যে দেশের দল হারবে সেই দেশের এয়ারলাইন একদিনের জন্য নিজেদের ইনস্টাগ্রাম প্রোফাইলের লোগো বদলে বিজয়ী দেশের এয়ারলাইনের লোগো ব্যবহার করবে। মিয়ামিতে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড 2-1 গোলে নরওয়েকে হারানোর পর প্রতিশ্রুতি রাখে নরওয়েজিয়ান এয়ার। প্রতিষ্ঠানটি ইনস্টাগ্রামে ব্রিটিশ এয়ারওয়েজের লোগো ব্যবহার করে পোস্ট দেয় ইটস কামিং হোম এবং ওয়েল প্লেড ইংল্যান্ড অ্যান্ড ব্রিটিশ এয়ারওয়েজ। শুধু লোগো বদলেই থেমে থাকেনি এয়ারলাইনটি। পরাজয়কে হাসি মুখে মেনে নিয়ে যুক্তরাজ্য ও নরওয়ের মধ্যকার সব রুটে 48 ঘন্টার বিশেষ ফ্ল্যাশ সেল এবং ভ্রমণ ছাড়ের ঘোষণাও দেয় তারা।
বিপরীতে ব্রিটিশ এয়ারওয়েজও ইনস্টাগ্রামে পাল্টা পোস্ট দিয়ে লেখে 90 মিনিটের জন্য প্রতিদ্বন্দ্বী কিন্তু বন্ধুত্ব চিরদিনের। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। চুয়াডাঙ্গা ও জামালপুরে ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বিজিবি। সোমবার দুপুরে চুয়াডাঙ্গার সীমান্ত এলাকায় ক্ষতিগ্রস্ত ও অসহায় 7টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন 6 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে চাল, ডাল, আলু, তেল সহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। অন্যদিকে জামালপুরে নদী ভাঙনের শিকার 30টি পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে 35 বিজিবি। চীনের পূর্বাঞ্চলে আঘাত হানার পর টাইফুন ভাবি গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ে পরিণত হয়েছে। এতে করে বিস্তীর্ণ এলাকায় প্রবল বাতাস ও ভারী বৃষ্টিপাত অব্যাহত আছে। অন্যদিকে আকস্মিকভাবে ব্যাপক বৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে পড়েছে ভারতের জম্মু কাশ্মীর। টাইফুন বাভি দুর্বল হয়ে ঝড়ে রূপ নিলেও কাটেনি দুর্ভোগ। চীনের পূর্বাঞ্চল জেজিয়াং প্রদেশে আঘাত হানার কয়েক ঘন্টার মধ্যেই টাইফুন বাভি গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ে পরিণত হয়। ফলে পূর্ব ও উত্তর পূর্ব চীনের বিস্তীর্ণ এলাকায় প্রবল বাতাস ও ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। শনিবার রাতে তাইঝো এবং রোববার ভোরে ওয়াইনঝো শহরের কাছে দ্বিতীয়বার স্থলভাগে আঘাত হানে বাভি। পরে উত্তর ও পশ্চিম দিকে অগ্রসর হয়ে আনহুই প্রদেশের দিকে যেতে যেতে আরও দুর্বল হয়ে পড়ে ঝড়টি। তবে আবহাওয়া কর্তৃপক্ষ আগামী দুদিনেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। বাভির প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জেজিয়াং প্রদেশ, যেখানে 22 লাখের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়াও সাংহাই ও ফুজিয়ান থেকেও কয়েক লাখ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। জেজিয়াং এর উপকূলীয় শহর ওয়েংচিংয়ে ঝড়ে 1300-এরও বেশি গাছ ভেঙে পড়েছে, যার মধ্যে শত শত গাছ শিকড় সহ উপড়ে গেছে। ঝড়ের কারণে সাংহাইয়ের 2 আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় 650-টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়। এদিকে ভারতের কাশ্মীরে নতুন করে বিপর্যয় ডেকে এনেছে আকস্মিক মেঘ ভাঙা বৃষ্টি। অনন্তনাগ ও পেহেলগাম এলাকায় রোববার ভয়াবহ আকস্মিক বন্যায় তলিয়ে গেছে মাঠ, ফসলি জমি ও ফলের বাগান। প্রবল স্রোতে উপড়ে গেছে বহু গাছ, ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি জমি ও স্থানীয় অবকাঠামো। বিশেষজ্ঞদের মতে চলতি বছর জুন মাসে ভারতীয় ইতিহাসে অন্যতম শুষ্ক মাস হওয়ার পর এমন চরম আবহাওয়ার ঘটনা কৃষি উৎপাদন ও অর্থনীতির জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে। শিউলি রোসা, সময় সংবাদ। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের 2 সপ্তাহ পর নিহতদের উদ্ধার চলছে অভিযান। ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 4333 জনে। এদিকে দুর্গন্ধ, দূষণ ও বিশুদ্ধ পানির সংকটের রোগবালাই ছড়িয়ে পড়ার আশঙ্কা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভেনেজুয়েলায় ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত লাগোয়াইরা এলাকায় ধ্বংসস্তূপ সরিয়ে নিখোঁজদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মী, স্বেচ্ছাসেবক ও স্বজনরা। প্রিয়জনদের খুঁজে না পাওয়া পর্যন্ত ঘটনাস্থল ছাড়বেন না বলেও জানান অনেকে। তবে দায়িত্বরতরা বলছেন সময় গড়ানোর সঙ্গে সঙ্গে উদ্ধার অভিযান আরও কঠিন হয়ে পড়ছে। তীব্র গরম, ধ্বংসের স্তূপ, দূষণ আর চাপা পড়া মরদেহের দুর্গন্ধের মধ্যেই দিনরাত কাজ করছেন উদ্ধারকর্মীরা। তবে ভবন ধসে পড়ার ঝুঁকি এবং অস্বাস্থ্যকর পরিবেশের কারণে নতুন করে চ্যালেঞ্জের মুখে পড়ছে উদ্ধার অভিযান। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক শাখা প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশন সতর্ক করে বলছে, বিশুদ্ধ পানির সংকট, স্যানিটাইজেশন ব্যবস্থা ভেঙে পড়া এবং স্বাস্থ্যসেবায় বিঘ্নের কারণে ভূমিকম্পে বেঁচে যাওয়া হাজারো মানুষ বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন। বিশেষ করে শ্বাসতন্ত্র ও ডায়রিয়াজনিত রোগ ছড়িয়ে পড়ার শঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় ভেনেজুয়েলার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে রোগ পর্যবেক্ষণ, টিকাদান কার্যক্রম জোরদার এবং অস্থায়ী হাসপাতাল ও আশ্রয় কেন্দ্রগুলোকে আগাম সতর্কবার্তা ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নিয়েছে WHO। বরকতুল্লাহ, সময় সংবাদ। ব্রহ্মপুত্র চীন নির্মাণাধীন বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে ভারত ও বাংলাদেশের জন্য বেইজিং সমর্থিত এক ভূতাত্ত্বিক গবেষণায় বলা হয়েছে, বাঁধটির নিচ দিয়ে সক্রিয় ভূফাটল বা ফল্ট লাইন চলে গেছে। এতে ভূমিকম্প প্রবণ এই অঞ্চলে বাঁধটির দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন উঠছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, নিরাপত্তা ও পরিবেশগত ঝুঁকি যথাযথভাবে মোকাবেলা করা না গেলে ভবিষ্যতে এই প্রকল্প আঞ্চলিক উদ্বেগ আরও বাড়াবে।
তিব্বতের ইয়ারলুং সাংপো নদীর ওপর বিশ্বের সর্ববৃহৎ জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করছে চীন। ইয়ারলুং সাংপো নদী ভারতের অরুণাচল প্রদেশ ও আসামে ব্রহ্মপুত্র নামে পরিচিত। পরে বাংলাদেশে প্রবেশের পর নদীটি যমুনা নামে প্রবাহিত হয়। গত বছর নির্মাণ কাজ শুরু হওয়া ইয়ারলুং সাংপো নদীর নিম্ন প্রবাহের জলবিদ্যুৎ প্রকল্প থেকে বছরে প্রায় ৩০০ বিলিয়ন কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। উৎপাদন সক্ষমতার দিক থেকে এটি চীনের থ্রি গর্জেস বাঁধের প্রায় ৩ গুণ বড় হবে বলে ধারণা করা হচ্ছে। তবে শুরু থেকেই নদীর নিম্ন প্রবাহের দেশ ভারত ও বাংলাদেশে এর পরিবেশগত ও পানি প্রবাহের প্রভাব নিয়ে উদ্বেগ দেখা দেয়। এবার সেই উদ্বেগে নতুন মাত্রা যোগ করেছে চীনের রাষ্ট্রীয় জিওলজিক্যাল সার্ভের তত্ত্বাবধানে পরিচালিত একটি গবেষণা। এতে বলা হয়েছে প্রকল্পের জলাধারের নিচ দিয়ে পাইজেন ফল্ট নামে একটি সক্রিয় ভূফাটল বিস্তৃত রয়েছে। গবেষকদের মতে প্রায় ৯৫০০ বছর আগেও এই ফল্টে ভূতাত্ত্বিক নড়াচড়ার প্রমাণ পাওয়া গেছে। তাই ভবিষ্যতে ভূমিকম্প বা ফল্টের সক্রিয়তা বাঁধ, সেতু, সড়ক, সুড়ঙ্গ সহ পুরো অবকাঠামোর স্থিতিশীলতার জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে। গবেষণায় আরও বলা হয়েছে জলাধারের আশপাশের শিলা দীর্ঘদিনের ফল্টের প্রভাবে দুর্বল হয়ে পড়েছে এবং ভূখণ্ডের মাটি তুলনামূলকভাবে আলগা। এতে ভূমিকম্প, ভূমিধস কিংবা দীর্ঘ সময় জলাধারের পানির চাপে পাহাড় ধসের আশঙ্কা বাড়তে পারে। গবেষকরা ২০১৭ সালে তিব্বতে হওয়া ৬.৯ মাত্রার ভূমিকম্পের উদাহরণ দিয়ে জানান ওই ফল্ট এখনও ভূমিকম্প সৃষ্টিতে সক্রিয়। বিশ্লেষকদের মতে বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্পটি কেবল প্রকৌশলগত চ্যালেঞ্জই নয়, আঞ্চলিক ভূ রাজনীতিরও একটি গুরুত্বপূর্ণ ইস্যু। ভারত এরই মধ্যে চীনের কাছে প্রকল্পটির বিষয়ে আরও স্বচ্ছতা এবং নদীর নিম্ন প্রবাহের দেশগুলোর স্বার্থ রক্ষার আহ্বান জানিয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, নিরাপত্তা ও পরিবেশগত ঝুঁকি যথাযথভাবে মোকাবিলা না করা হলে ভবিষ্যতে এই প্রকল্প আঞ্চলিক উদ্বেগ আরও বাড়িয়ে তুলতে পারে। রাইসা জান্নাত, সময় সংবাদ। আবারও ফিফা বিশ্বকাপ প্রসঙ্গ। লিওনেল মেসিকে ছাড়া ইংল্যান্ডের বিপক্ষে বিগ ম্যাচের জন্য অনুশীলন সারল আর্জেন্টিনা। সুইজারল্যান্ডের বিপক্ষে খেলা অধিকাংশ ফুটবলারই এই দিন ছিলেন বিশ্রামে। এদিকে সেমিফাইনালে নেভি ব্লু রঙের অ্যাওয়ে জার্সি গায়ে জড়িয়ে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। ২০২২-এ কাতারে শিরোপা জয়ের পর আর্জেন্টিনার ফুটবলার ও সমর্থকদের কথা শুনলে মনে হতো বিশ্বকাপ নিয়ে আর কোনো চাওয়া পাওয়া নেই তাদের। কিন্তু ৪ বছর পর আরেকটা আসরে নামা দলটাকে দেখা যাচ্ছে ভিন্ন চেহারায়। জয়ের ক্ষুধা কমেনি এতটুকুও। তাই তো কেপ ভার্দে, মিশর ও সুইজারল্যান্ডের বিপক্ষে ৩টি কঠিন ম্যাচ খেলার পরও বসে নেই ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। সুইসদের বিপক্ষে খেলে ক্যানসাস সিটি ছাড়ার আগে সেখানেই শিষ্যদের অনুশীলনে নামিয়ে দিয়েছেন কোচ লিওনেল স্ক্যালোনি। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি এবার বাইরের অনেক চাপও সামলাতে হচ্ছে আলবিসেলেস্তেদের। রেফারিদের কাছ থেকে বাড়তি সুবিধা পাচ্ছে, তাদের শিরোপা জেতাতে কলকাঠি নাড়ছেন খোদ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো। সামাজিক যোগাযোগ মাধ্যমের এসব কথার প্রসঙ্গ টেনে সংবাদ সম্মেলনেও প্রশ্নবাণে জর্জরিত করা হচ্ছে কোচ ও প্লেয়ারদের। তাই এবার শিরোপার মিশনে চ্যালেঞ্জটা একটু বেশি। ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে চাপ আরও বাড়ছে। সাবেক ইংলিশ ফুটবলার আর ব্রিটিশ মিডিয়া কোণঠাসা করে রাখতে চাইবে আর্জেন্টিনাদের। বিগ ম্যাচের আগে নতুন করে গুছিয়ে নিতে হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। সুইজারল্যান্ডের বিপক্ষে খেলা বেশিরভাগ ফুটবলারকেই বিশ্রামে রেখে প্র্যাকটিস সেশন সেরেছে তারা। ক্যানসাসের অনুশীলনে ছিলেন না লিওনেল মেসিও। বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ ও যৌথভাবে চলতি আসরের সর্বোচ্চ গোলদাতাকে নির্ভার ও সম্পূর্ণ ফিটই পেতে চাইবে আকাশী সাদারা। এদিনের প্র্যাকটিসটা মূলত ছিল বেঞ্চের প্লেয়ারদেরই। এবারের বিশ্বকাপে শুরু থেকে মোটামুটি একই কম্বিনেশন খেলাচ্ছেন কোচ। জুলিয়ানো সিমিওনে, নিকো পাজ, ভ্যালেন্টিন বার্কো, ম্যানুয়েল লোপেজের মতো কম গেম টাইম পাওয়া ফুটবলাররা এদিন নিজেদের ঝালিয়ে নিয়েছেন। ছিলেন এমিলিয়ানো মার্তিনেজ, নিকো গঞ্জালেজরাও। এদিকে অ্যাওয়ে জার্সি পরে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে নামবে আর্জেন্টিনা। এর আগে বিশ্বকাপে মুখোমুখি ৫ দেখায় যে ২ জয় পেয়েছে আলবিসেলেস্তেরা, সেগুলো ছিল অ্যাওয়ে জার্সিতেই। ১৯৮৬ কোয়ার্টার ফাইনালে ম্যারাডোনার বিখ্যাত ম্যাচ আর ৯৮-এর রাউন্ড অফ 16-এর সে স্মৃতি আটলান্টায় ফেরাতে বদ্ধপরিকর আর্জেন্টিনা। এবারের আসরে গ্রুপ পর্বে জর্ডানের বিপক্ষে ম্যাচ ছাড়া আর কোনোটাতেই নেভি ব্লু জার্সি পরেনি তারা। তবে ইতিহাস আর প্রথা মেনে ইংলিশদের হারাতে আইকনিক স্কাই হোয়াইট জার্সি ছাড়ছে মেসিরা। মাকসুম আলম খান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের মাইনর লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আটলান্টা ফায়ারে খেলবেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাকিব আল হাসান। দলটির কর্ণধার জানিয়েছেন আগামী ১৩ থেকে ১৮ অক্টোবর আটলান্টা ওপেনে দেখা যাবে বাংলাদেশের এই দুই তারকা ক্রিকেটারকে।
যুক্তরাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজি লিগে দেশের ক্রিকেটারদের সম্পৃক্ততা আরও বাড়াতে কাজ করছেন দলটির কর্ণধার বাংলাদেশি বংশোদ্ভূত হাসান তারেক। যুক্তরাষ্ট্র থেকে বিস্তারিত জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। সবাইকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন যুক্তরাষ্ট্র মাইনর লিগ ক্রিকেটের অন্যতম দল, বর্তমান চ্যাম্পিয়ন আটলান্টা ফায়ারের ওনার হাসান তারেক। হাসান তারেক, আপনাকে ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি। আপনি অনেকদিন ধরেই টিমটার ওনার, টিমটা খেলছে এবং মাইনর লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। প্রথমবার মতো আপনারা লাস্ট সিজনে চ্যাম্পিয়ন হয়েছিলেন। শুরুটা একটু জানতে চাই, এই আটলান্টা ফায়ারের শুরুটা কিভাবে করেছিলেন? তো আসলে শুরু হয়েছে কি, আমরা লোকালি খেলতাম এখানে আমাদের বাংলাদেশ কমিউনিটির মধ্যে। তো আমি নিজেও খেলতাম, ভেরি অ্যামেচার। তো আমাদের যখন বয়স বেড়ে যাচ্ছে, আমরা আর জিততে পারি না, তখন আমরা কি করলাম যে আর তো নিজে খেলা যাবে না, এখন টিম দিতে হবে, যে টিম ইয়াং টিমদের নিয়ে দিতে হবে। তখনই আমি প্রথমে চিন্তা করলাম যে একটা টিম দেওয়া যায়। তো আটলান্টাতে আমি থাকি, এই জন্য আটলান্টা ফায়ার ক্রিয়েট করলাম 2018-এ। ইন দ্য মিন টাইমে ইউএসএতে মাইনর লিগের ক্রিয়েশন হচ্ছে। ইউএসএ ক্রিকেটের সাথে এইস নামে একটা কোম্পানির তাদের কমিউনিকেশন হচ্ছে যে মাইনর লিগ হবে। তখন মাইনর লিগের অর্গানাইজাররা আমাদেরকে রিচ আউট করছে, কারণ আমাদের সোশ্যাল মিডিয়াতে দেখছে, আমাদের চ্যাম্পিয়নশিপ সেলিব্রেশন এগুলো দেখছে, তারা দেখে আমাদের ইনভাইট করছে টু জয়েন মাইনর লিগ। আটলান্টা ফায়ারে আমরা কি কি চমক দেখতে পারি? আপনি বলছেন গত বছর সাকিব খেলেছে, এবারও হয়তো বা সাকিব খেলতে পারে, বাট এছাড়া আর আমরা কোনো বাংলাদেশি ক্রিকেটারকে কি দেখতে পারি বা দেখার সুযোগ রয়েছে? আটলান্টা ওপেনে এই বছর ইনশাল্লাহ আমরা বাংলাদেশ থেকে মাহমুদুল্লাহকে নিয়ে, মাহমুদুল্লাহ রিয়াদকে আবার আনবো। সাকিব আর মাহমুদুল্লাহ রিয়াদ ইনশাল্লাহ একসাথে খেলবে আটলান্টা ফায়ারে, আটলান্টা ওপেনে অক্টোবরের 13 তারিখ থেকে অক্টোবরের 18 তারিখ পর্যন্ত। আপনি করছেন, অনেকগুলো অন্য স্টেটের দল এসে খেলছে, পুরো নিজের অর্থায়নে করছেন এই টুর্নামেন্টটা। তো এই টুর্নামেন্টটা কিভাবে হয়, আসলে আমরা অন্যান্য লোকের টুর্নামেন্টে যেতাম, তো আমরা গিয়ে সবসময় মনে করি যে উই ক্যান ডু বেটার। হ্যাঁ, দ্য স্ট্যান্ডার্ড লজিস্টিক হাউ দে ম্যানেজ। তো আমরা মনে করি যে আমাদের যে ম্যানেজমেন্ট টিম আছে, আমাদের যে স্কিল আছে, আমরা আরও বেটার প্রোডাক্ট ক্রিয়েট করতে পারি একটা টুর্নামেন্টের জন্য, আর হেল্প করতে পারি আমাদের লোকাল কমিউনিটিতে, আর ইনফ্রাস্ট্রাকচারে গ্রোথ হবে। ইচ ইয়ার আমরা বেটার করতেছি। আমরা ইভেন বাংলাদেশ থেকে ভয়েস অফ বাংলাদেশ আতহার আলী ভাইকে নিয়ে আসছি গত বছরের আগে প্রমোট করার জন্য, এটা ইন্টারন্যাশনালি প্রমোট করার জন্য। এটা কি স্পোর্টসে বাংলাদেশে আমরা ব্রডকাস্ট করছি। মেজর লিগ ক্রিকেট বা মাইনর লিগ ক্রিকেট দুই টুর্নামেন্টেই বাংলাদেশি ক্রিকেটারদের সংখ্যাটা খুবই কম, এটা কেন? কমিটমেন্ট একটা ব্যাপার, যে আমাদের একাডেমিতে আমরা আটলান্টা ফায়ার যে একাডেমি ওন করি, আটলান্টা ক্রিকেট একাডেমি, হ্যাঁ, এখানে 350 থেকে 400 স্টুডেন্ট আছে এই মুহূর্তে। আমি চেষ্টা করছি যে অনেক বাংলাদেশের ইনফ্লুয়েন্স করতে, তারা আসতে চায় না, হ্যাঁ, ভার্সেস এখানে যারা ইন্ডিয়ানরা আছে না, তারা খুবই কমিটেড। ইন্ডিয়ান বাবারা দেখা যাচ্ছে তাদের নামায় দিয়ে আসতেছে 2 ঘন্টা আগে, আবার পিক আপ করে নিয়ে এসে। তাদের ছোটবেলা থেকে ড্রিম ছিল যে তারা সচিন তেন্ডুলকার হবে বা বিরাট কোহলি হবে। তাদের বাচ্চাদেরও চায় যে তাদের ড্রিম যেটা ছিল সেটা পূরণ করতে পারে না, তাদের বাচ্চাদের করতেছে। তিনি বলছিলেন আটলান্টা ফায়ার এই যুক্তরাষ্ট্রের ক্রিকেটে কিন্তু তাদের একটা স্বাক্ষর রেখেছে, তারা খেলছে, তারা টুর্নামেন্ট খেলছে, টুর্নামেন্ট অর্গানাইজ করছে, এবং আমাদের প্রত্যাশা কিন্তু এটাই থাকবে যে ইন ফিউচারও তারা তাদের যে কার্যক্রম সেটাও পরিচালনা করবে। একই সঙ্গে বাংলাদেশ থেকেও আসলে ক্রিকেটাররা আসবেন, এখানে অংশ নেবেন, এবং এখানে যে বাংলাদেশিরা থাকেন তারাও আসলে ইনভলভ হবেন এখানকার ক্রিকেটে। আটলান্টা থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ওয়ানডের মতো টি-20 প্রত্যাবর্তনও রাঙিয়ে রাখতে চান মোসাদ্দেক হোসেন সৈকত। 4 বছর পর জিম্বাবুয়ে সিরিজ দিয়ে ক্রিকেটের সবচেয়ে ছোট সংরক্ষণে ফেরার অপেক্ষায় এই অলরাউন্ডার। অপেক্ষার প্রহরটা শেষ হয় গত মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ডাক পেয়ে। নিচের প্রত্যাবর্তনটা রাঙিয়ে রাখতে কোনো কমতি রাখেননি মোসাদ্দেক হোসেন সৈকত। 3 ম্যাচে 250-তে 157 রানের পাশাপাশি উইকেট শিকার 2টি। তাতেই আইসিসির জুন মাসের সেরা তালিকায় জায়গা পান তিনি। অবশ্য এই পারফরমেন্স জিম্বাবুয়ে টেনে আনতে পারেননি মোসাদ্দেক। প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়ে 2 ম্যাচে ব্যাট হাতে করেছেন মোটে 10 রান। তবে টি-20 সিরিজে ঘুরে দাঁড়াতে আশাবাদী এই টাইগার অলরাউন্ডার। ওয়ানডের ব্যর্থতা পেছনে ফেলে ঘুরে দাঁড়াতে চান টি-20-তে। এক্সপেকটেশনস তো নিজের উপর অনেক হাই। যখন কামব্যাক করলাম, একটা সিরিজ ভালো হয়েছে এবং নেক্সট সিরিজে 2 ম্যাচে ভালো করতে পারি নাই। সো ওইখান থেকে নিজের প্রতি এক্সপেকটেশনস আরো বেশি, যে আরো ভালো খেলতে হবে, টিমের রিকোয়ারমেন্ট অনুযায়ী খেলতে হবে এবং টিমকে জেতাতে হবে। এদিকে জিম্বাবুয়েতে চলতি সফরে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ উইকেট, যেখানে স্বাগতিক পেসারদের দাপটে দিশেহারা টাইগার ব্যাটাররা। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবেও দেখা যাবে একই উইকেটের। তবে সেই চ্যালেঞ্জ টপকেই ভালো করতে চান মোসাদ্দেক। ব্যক্তিগত সাফল্যকে ছাপিয়ে অবদান রাখতে চান দলের জয়ে। হারারে থেকে একটু ডিফারেন্ট কন্ডিশন এখানে, সো অবশ্যই এখানকার বাতাসটা একটু বেশি। অবশ্যই নিজের লক্ষ্য থাকবে, যখনই কিনা সুযোগ পাবো ম্যাচ খেলার, ওই সময়টাতে চেষ্টা করবো নিজের যে ইম্প্যাক্টটা টিমের জন্য রাখার, এবং সেটাতে যেন টিম জিততে পারে।
সবসময় সেটাই লক্ষ্য থাকে, এবং ব্যক্তিগত লক্ষ্য বলতে এটাই আমার ব্যক্তিগত লক্ষ্য যে টিমকে জেতানো, এবং টিমের যখন যে রিকোয়ারমেন্ট, যে দরকার, ওই সময়টাতে যেন আমি নিজেকে মেরে ধরতে পারি। হারারেতে টেস্ট ও ওয়ানডে সিরিজ হারের ক্ষত নিয়ে বুলাওয়েতে টি-20 খেলবে টাইগাররা। সর্বশেষ 2013 সালে মাঠটিতে টি-20 খেলে দলটি, যেখানে সমান একটি করে জয় ও পরাজয়। সেই মাঠেই নিজের টি-20 প্রত্যাবর্তনটা রাঙিয়ে সিরিজ জয়ে নজর মুসাদ্দেকের। রাফি আমিন, সময় সংবাদ। শত বাধা ও দারিদ্রতা দমিয়ে রাখতে পারেনি খুদে ফুটবলার নাদিরাকে। দিনমজুর বাবার সংসারে অভাব নিত্যসঙ্গী, কিন্তু মাঠে নামলেই নাদিরা হয়ে ওঠে এক দুর্দান্ত লড়াকু। পায়ের জাদুতে গোল হয়, দল জেতে, আর দর্শক মুগ্ধ হয় তার ফুটবল নৈপুণ্যে। জাতীয় দলে খেলতে চায় পিরোজপুরে নতুন করে স্পোর্টস সেরা নাদিরা। জিয়াউল হকের তথ্য ও তরিকুল ইসলাম অভির ছবিতে রিপোর্ট। মাথা গোজার ঠাঁই বলতে কেবল একটি ত্রাণের ঘর, অভাবের সংসার, তবুও সেই ঘর জুড়ে লুকিয়ে আছে বড় এক স্বপ্ন। সংগ্রাম আর সীমাবদ্ধতার মাঝেও ফুটবলকে আঁকড়ে ধরে এগিয়ে চলছে কিশোরী নাদিয়া আক্তার। সেই ফুটবলই যেন বদলে দিয়েছে তার জীবনের গল্প। সম্প্রতি পিরোজপুরে অনুষ্ঠিত নতুন করে স্পোর্টসের জেলা পর্যায়ের ফুটবল প্রতিযোগিতায় অসাধারণ নৈপুণ্য দেখিয়ে সবার নজর কাড়ে নাদিরা। সেমিফাইনাল ও ফাইনালে শ্রেষ্ঠ খেলোয়াড় স্বীকৃতির পাশাপাশি টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কারও জিতেছে সে। এরপর বরিশাল বিভাগীয় পর্যায়ে নিজের সেরাটা প্রমাণ করে ঢাকায় খেলার জন্য চূড়ান্ত হয়েছে। ভান্ডারিয়া উপজেলার উত্তর পৈখালী গ্রামের মোহাম্মদ দুলাল আকন ও শাহিদা আক্তার দম্পতির 4 সন্তানের মধ্যে তৃতীয় নাদিরা। ভান্ডারিয়া মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের 8ম শ্রেণীর শিক্ষার্থী। বাবা দিনমজুর হওয়ায় সংসারের অভাব লেগেই থাকে। বড় ভাই নাইম 8ম শ্রেণীর পর পড়াশোনা ছেড়ে বাবার সঙ্গে নেমেছেন কাজে। মেজো ভাই নাহিদ এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। ছোট ভাই এখনো প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। তবে এই কঠিন বাস্তবতাও হার মেনেছে নাদিরার স্বপ্নের কাছে। ছোটবেলা থেকে ছেলেদের সঙ্গে মাঠে খেলতে ভালো লাগতো তার। 4র্থ শ্রেণীতে পড়ার সময় প্রথমবার স্কুল দলের হয়ে মাঠে নামেন। এরপর ধীরে ধীরে ফুটবলই হয়ে ওঠে তার জীবনের সবচেয়ে বড় পরিচয়। সে যে জাতীয় পর্যায়ে যেতে পেরেছে এটার জন্য আমি খুবই খুশি হয়েছি। দোয়া করি যে ও যারা ভালোভাবে খেলে আন্তর্জাতিক পর্যায়ে চান্স পায়। আমি যে ওরে নিয়ে জাতীয় দলে যাব, আমার সেই অর্থ নাই। আমার যদি সহযোগিতা গ্রামবাসী করে তাহলে আমি যাইতে পারি। ফুটবল ক্রিকেট দোনোটাই আমার মেয়ে ফার্স্ট। তাই টাকা পয়সায় আগতে নেওয়া বরিশাল ঢাকা ইতে চান্স পাইছে। তাকে যদি সঠিকভাবে নার্সারিং করা হয় অবশ্যই সে ভালো দেশের সুনাম অর্জন করতে পারবে। নাদিরার খুব ইচ্ছা দেশের হয়ে জাতীয় নারী ফুটবল দলে খেলতে, কিন্তু পরিবারের আর্থিক অবস্থা ভালো না হওয়ায় বাবার পক্ষে খেলার কোচিং করানো সম্ভব না। যদি ভালো প্রশিক্ষণ আর একটু সুযোগ পায় তাহলে অনেক দূর যেতে পারবেন নাদিরা। আমি অনেক ভালো ফুটবল খেলি। এখন নতুন করে স্পোর্টসে আমি খুব ভালো পারফর্ম করছি। সেখানে আমি গোল্ডেন বুট এবং ক্রিকেটে ম্যান অফ দ্য ম্যাচ পাইছি। তো বরিশালে গেছি, বরিশালে আমি চান্স পাইছি। আমি ঢাকা খেলার একবার সুযোগ পাইছি, ঢাকা খেলবো। তার যে স্কিল আছে, তার যে অ্যাবিলিটি আছে, তাকে যদি আমরা সুন্দরভাবে নার্সিং করতে পারি, আমার যেটা বিশ্বাস যে সে শুধু পিরোজপুর না দেশের নাম উজ্জ্বল করবে। স্বপ্ন আছে অদম্য ইচ্ছা শক্তিও। এখন শুধু প্রয়োজন একটু সহযোগিতা আর সঠিক প্রশিক্ষণ। তাহলে হয়তো একদিন জাতীয় দলের জার্সিতে দেখা যাবে পিরোজপুরের এই সংগ্রামী ফুটবলার। সময় সংবাদ, পিরোজপুর। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেবো আর একবার। কেলমানি গরম মাঝে কিছু নাই, খুব কষ্টে আমরা আছি। বাইরে একটা মানুষ মানে একজন আছে, মানুষ অসম্ভব অসহায় বুঝছি। বন্যায় বিপর্যস্ত চট্টগ্রাম অঞ্চল খেয়ে না খেয়ে টেকে আছেন পেকুয়ার বানভাসীরা। এবার উত্তর ও পূর্বের 9 জেলায় বন্যার পূর্বাভাস। রেকর্ড বৃষ্টিতে ঢাকায় জলজট। জনগণ সঙ্গে থাকলে দেশকে এগিয়ে নিয়ে যাবে বিএনপি। রাজনৈতিক কথার চেয়ে কাজ করা জরুরি। বরিশালে প্রধানমন্ত্রী। বৃক্ষরোপণ উদ্বোধন, সেনা মহড়া পরিদর্শন। এবং যেখানেই আত্মসমর্পণ করুক শেখ হাসিনাকে জেলে যেতে হবে। জুলাই হত্যায় 10 আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ দাখিল এ মাসে। শাপলা হত্যাযোগ্য মামলার তদন্ত শেষ। এই ছিল সময় সংবাদে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর প্রবাসের সময় নিয়ে ফিরছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।